হ্যালো, শুরু হয়েছে। এগুলো শুনতে পাচ্ছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। শুভ্র ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 আমি শুনতে পাচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আহ, আসসালাম। আহ, সাইফুল ভাই কি আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন ওয়ালাইকুম আমাকে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো ভাইয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। সময় হয়ে গেছে তো। স্টুডেন্ট ভাইয়া পুরো আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব, তোমরা একটু ওয়েট করো সবাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা কি সবাই ভালো আছো? টানা এক সপ্তাহ পর তোমাদের সাথে আবারও চলে আসলাম, আবারও কথা হবে, আবারও অনেকক্ষণ ধরে তোমাদের সাথে আজকের লেকচার নিয়ে কথা হবে। তোমরা যদি সবাই সুস্থ থেকে থাকো তাহলে কিন্তু ভাইকে একটা ওয়াই লিখে চ্যাট বক্সে জানাতে ভুল করবে না। একটা ওয়াই লিখে ভাইকে জানিয়ে দাও, ভাই আমরা সুস্থ আছি, আমরা ভালো আছি। ওকে, অনেকেই কিন্তু ভাইকে জানিয়ে দিচ্ছ, ভাই আমরা ভালো আছি, সেফ এন্ড সাউন্ডে আছি। তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো। করোনার এই মহামারীতে তোমরা যেন কোনোভাবে অসুস্থ না হও। তোমাদের নামটাও যেন ওই ৬,০০০ কিংবা ৭,০০০ লিস্টে না চলে যায়। তোমাদের নামটাও যেন সেই ৬,০০০ কিংবা ৭,০০০ লিস্টে না যায়, সেই ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আগে জীবন, তারপরে বাকি কিছু। জীবন যেখানে বৃথা, সেখানে বাকি কিছু দিয়ে আর কি হবে বলো? আর জীবন যেখানে টিকিয়ে রাখতে হবে, সেই জীবনকে প্রস্ফুটিত করতে কিন্তু লাস্ট ক্লাসে ভাইয়া বলেছিলাম, কি বলেছিলাম? জীবন মানেই কিন্তু জীবাংলা না, জীবন মানেই কিন্তু জীববিজ্ঞান। আর সেই জীববিজ্ঞান যে তোমার জীবন, জীববিজ্ঞান যে তোমাকে কিভাবে আলোকিত করছে, সেটাই কিন্তু ছিল লাস্ট ক্লাসের স্টার্টিং পয়েন্ট। আজকে আমরা সেই ক্লাসের ধারাবাহিকতা রেখেই অনেকগুলো জিনিস শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তোমরা যদি শিখতে চাও, তোমরা যদি জানতে চাও, তোমরা যদি তোমাদের কনসেপচুয়াল ব্যাপারগুলোকে আরো ক্লিয়ার কাট করতে চাও, তাহলে কিন্তু ভাইয়ের সাথে থাকতে হবে। তোমাদের এই ক্লাসে প্রায় 500-র মতো স্টুডেন্ট, মানে 500 প্লাস অ্যাটেন্ড করে থাকে। সো সো সবার জন্যই আমরা খানিকটা কথা বলেই শুরু করে দেবো, হ্যাঁ? ওকে, আমি সাইফুল ভাইয়া। যারা আমাকে জানো না কিংবা চিনো না, আমি সাইফুল ভাইয়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে শেষ বর্ষে আছি। আর তোমাদের সাথে আজকে আমি ভোকালে, আর তোমাদের প্রিয় শুভ্র ভাইয়া আছেন কিউএনএ সেকশনে। অতএব তোমরা যা বুঝো না আমার পড়ানোর মাঝখানে, সেগুলা কিউএনএ সেকশনে করে দিবে। আর তাহলে চলো, কে চিনে না আপনাকে? মাশফিকা, কে চিনে আমাকে? সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। কেউ চিনে না। আমি অচেনা অজানা এক মানুষ, এবং সেই মানুষই আজকের লেকচারে তোমাদের সাথে কথা বলবো জীবের বংশগতি এবং বিবর্তনের শেষ অংশটুকু নিয়ে। ঠিক আছে চলো, ঠিক আছে চলো, তাহলে চলো আমরা শুরু করে দেই। জীবের বংশগতি বিবর্তন, তাহলে আমাদের চ্যাপ্টারের নাম জীবের বংশগতি এবং বিবর্তন। তাহলে বংশধারাকে, বংশ পরম্পরাকে টিকিয়ে রাখা, প্লাস টিকিয়ে রাখতে গিয়ে সেই বংশ পরম্পরায় কি রোগ হয়, সেই রোগগুলো নিয়ে কিন্তু আমরা আজকে জানবো। ঠিক আছে চলো।
তাহলে দেখো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটু রিব্যাক করি যে হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ছিল, তোমরা কারা কারা এই হোমওয়ার্কটা করো নাই, ওই অনেস্ট মানুষগুলা হচ্ছে ভাইকে একটু চ্যাট বক্সে জানাও, ভাই আমরা এই হোমওয়ার্কটা করি নাই। জাস্ট সেই অনেস্ট মানুষগুলা। ওকে, অনেকেই হচ্ছে করো নাই, অনেকেই করো নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা করো নাই, কেন করো নাই? তোমরা ভুলে গিয়েছো কিংবা মনে নাই, তাই না? এই যে ভুলে গিয়েছো বা মনে নাই, কেন মনে নাই? কারণ হচ্ছে তোমরা জিনিসগুলাকে মন থেকে চাও না, সুতরাং মন থেকে চাইতে হবে, ঠিক আছে? মন থেকে না চাইলে কিন্তু হবে না। সো লাস্ট ক্লাসে হুবো ডিএনএ এর ঘটনা তোমাদেরকে শেখানো হয়েছিল এবং ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য শেখানো হয়েছিল। আমি জাস্ট দুই একটা জিনিসের কথা হচ্ছে তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করবো, আমি ডিএনএ ভার্সেস আরএনএ এর একটা সম্পর্ক। আচ্ছা বলো তো, আমাদের আরএনএ তে এই যে ইউরাসিল যে নাইট্রোজেন বেসটা, এটা কোথায় পাওয়া যায়? ডিএনএ তে পাওয়া যায় নাকি আরএনএ তে পাওয়া যায় বলো? ওকে, ভেরি গুড ভাই, আরএনএ তে পাওয়া যায়, এটা ডিএনএ তে পাওয়া যায় না। ঠিক আছে, তাইলে বলো হচ্ছে টি দিয়েছিল, থায়ামিন ছিল, তাই না? থায়ামিন ছিল। আচ্ছা, এই যে থায়ামিনটা বা থাইমিন, এটা কোথায় পাওয়া যায়? ডিএনএ তে পাওয়া যায় নাকি আরএনএ তে পাওয়া যায়? ওকে, ভেরি গুড, এই জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, এই জায়গায় পাওয়া যায় না। আচ্ছা, তারপর আরেকটা জিনিস জানার চেষ্টা করব, এই যে হচ্ছে কি আমাদের রাইবোস সুগার, শুধু রাইবোস সুগারটা, হ্যাঁ রাইবোস সুগারটা, এটা কোথায় পাওয়া যায় বলো? রাইবোস সুগারটা কোথায় পাওয়া যায়? এটা কি ডিএনএ তে পাওয়া যায়? অনেকে অ্যান্সার দিচ্ছ ডিএনএ তে পাওয়া যায় না ভাইয়ারা, ডিএনএ তে রাইবোজ সুগার পাওয়া যায় না, এটা কোথায় পাওয়া যায়? আরএনএ তে পাওয়া যায়। ঠিক আছে, সো এইভাবে তোমার বইতে আরো যতগুলো পার্থক্য আছে এগুলো একটু দেখে দেখে হচ্ছে শিখে ফেলতে হবে। কি তোমরা পারবা তো? ভাইকে একটু জানাও তো চ্যাট বক্সে। হ্যাঁ ভাই, আমরা কিন্তু সমাধান করে ফেলবো। ঠিক আছে, তোমরা পারবে, যেহেতু পারবে সেহেতু হচ্ছে আমরা সামনের অংশে যেতে পারি। আচ্ছা, আজকের এই টপিকসটাকে বুঝতে গেলে তোমাকে এই অংশটুকু খুব ভালো করে শিখতে হবে। আমি আবারও রিকোয়েস্ট করছি, এখন যা পড়াবো এটা তোমার এই লেভেল না, শুধু পরের লেভেল থেকে অনেক বেশি সহজ সাধ্য করে দিবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো তাহলে প্রথমত আমরা হচ্ছে এই যে আমাদের অতি প্রয়োজনীয় কিছু শব্দাবলী, টার্ম মানে হচ্ছে শব্দ, তোমরা আবার টার্ম মানে জিজ্ঞেস করতেও পারো। আচ্ছা, প্রথমত আমরা শিখবো হচ্ছে জিন বলতে কি বোঝায়। হ্যাঁ, জিন জিনিসটা কি? কারা কারা জিনের সংজ্ঞাটা আগে থেকে পারো? ভাইকে চট করে চ্যাট বক্সে জানিয়ে দাও, ভাই আমরা কিন্তু পারি জিনের ডেফিনেশনটা। ওকে, সুমাইয়া, মুশফিক এবং তাফিম অনেকে কিন্তু পারে। ঠিক আছে, তাহলে দেখো জিন, আরেকবার যারা পারো না তাদের জন্য, ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা বৈশিষ্ট্য ধারণ করে। যা কি ধারণ করে ভাইয়েরা? বৈশিষ্ট্য ধারণ করে, তাকে জিন বলে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে সমস্ত ডিএনএ এর সর্বত্র হচ্ছে বৈশিষ্ট্য থাকে না, যে অংশটাতে বৈশিষ্ট্য থাকে সেটাই হচ্ছে জিন, সেই অংশটুকুই হচ্ছে জিন। ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, বংশগতির ধারক ও বাহক হচ্ছে জিন। ভেরি গুড, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এবার আসো হচ্ছে, যেহেতু হচ্ছে জানলা জিন, এখন সেই জিনটা কি, সেই জিনটাকে, তাই না, জানতে ইচ্ছে করে। আমরা আরো ডিটেলস জানবো, তার আগে হচ্ছে আমরা এই জিনিসটা জানি, একটি বৈশিষ্ট্য প্রকাশে কয়টা জিন দরকার হয়। দেখি কার এই বেসিকটা ক্লিয়ার আছে। একটা জিন, একটা বৈশিষ্ট্য প্রকাশে কয়টা জিন দরকার হয়? ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছ ভাই, একটি, অনেকে চারটি, অনেকে দুইটি, অনেকে তেইশটি। আচ্ছা ঠিক আছে, যারা জানো না তাদের তো জানা উচিত। তাহলে একটি বৈশিষ্ট্য, কয়টি বৈশিষ্ট্য ভাইরা? একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য লাগবে দুইটা জিন। কয়টা জিন লাগবে বলো তো এখন থেকে? কয়টা জিন লাগবে? দুইটা জিন। এটা একদম ঠুটস্থ মুখস্থ। একটা বৈশিষ্ট্য প্রকাশে কয়টা জিন? দুইটা জিন, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল নেই, হ্যাঁ একটা এক্সাম্পল নেই। দেখো, যেমন হচ্ছে ধরো একটা বৈশিষ্ট্য হচ্ছে কালো বৈশিষ্ট্য, কালো। এই যে কালো বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে গেলে আমাদের দুইটা জিন লাগবে। যেমন কালো বৈশিষ্ট্যকে প্রকাশ রূপ দুইটা জিন হচ্ছে, আমরা দিলাম হচ্ছে ধরো এইরকম বিবি, এরকম দুইটা জিন দিলাম। তাহলে এই দুইটা বিবি জিন দিয়ে আমরা কি প্রকাশ করলাম? কালো বৈশিষ্ট্যটাকে প্রকাশ করলাম। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, মেলানিন নাকি এগুলো পড়ে যেন, এইতটুকু ক্লিয়ার কিনা বলো? ওকে, ক্লিয়ার, ঠিক আছে। এবার আসো, আমি তোমাদেরকে যা পড়াচ্ছি তোমরা ঠিক তাই হচ্ছে খেয়াল করো, তোমরা অন্য কোনো চিন্তা করো না। হ্যাঁ, অন্য কোনো চিন্তা করো না। ওকে, আরেকবার বলতেছি, খেয়াল করো। একটা বৈশিষ্ট্য কেমন ভাইয়া? যেমন কালো হচ্ছে একটা বৈশিষ্ট্য, সাদা হচ্ছে একটা বৈশিষ্ট্য, মানে একটা মানুষের রং হচ্ছে কালো, এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। যেমন হচ্ছে সাদা, তার এটা একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, যেমন তার চুল লম্বা, এটা একটা বৈশিষ্ট্য। কিংবা সে খাটো, এটা একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য ব্যাপারটা বুঝছো কিনা? হ্যাঁ, শ্যামলা, এটা একটা বৈশিষ্ট্য। তাহলে এই একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য কয়টা জিন লাগবে বলো তো? কয়টা জিন লাগবে? অবভিয়াসলি কয়টা জিন লাগবে? দুইটা জিন লাগবে। তাহলে আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ এই কালো বৈশিষ্ট্যটার জন্য যে দুইটা জিন লাগে আমি তা দেখিয়ে দিলাম। ক্লিয়ার? অনেকে, ওকে। এবার আসো হচ্ছে গিয়ে প্রকট জিন। কারা এই শব্দটার সাথে পরিচিত? প্রকট, প্রকট, প্রকট মানে কি? প্রকট মানে হচ্ছে গিয়ে, প্রকট মানে হচ্ছে ক্ষমতাবান। প্রকট মানে কি? ক্ষমতাবান।
প্রকট মানে হচ্ছে ক্ষমতাবান, ঠিক আছে। ওকে, তাহলে প্রকট জিন মানে হচ্ছে সেই জিন যে কিনা ক্ষমতাবান জিন, অর্থাৎ যে জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে সে জিনকে প্রকট জিন বলে। যে জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে তাকে প্রকট জিন বলে। যেমন ধরো হচ্ছে গিয়ে আমাদের এই যে হচ্ছে বি, এই যে হচ্ছে বি, এই দুইটা জিন হচ্ছে গিয়ে আমাদের ধরো কালো বৈশিষ্ট্য প্রকাশ করলো, হ্যাঁ, দুইটা বি একসাথে থাকলো, কিন্তু আমরা যদি এরকম বলার চেষ্টা করি, হ্যাঁ, কালো না বলে আমি যদি তোমাকে লম্বা খাটু দিয়ে বুঝাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ভাইয়া তোমাকে লম্বা খাটু দিয়ে বুঝাচ্ছি, হ্যাঁ, একটু আমি তোমাকে লম্বা খাটু দিয়ে বুঝাচ্ছি তাহলে তুমি বুঝে যাবা। এবার এদিকটা খেয়াল করো, ধরো এই যে টি টি, এই দুইটা টি হচ্ছে লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। কোন বৈশিষ্ট্যকে প্রকাশ করে? লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এটা বুঝছো কিনা? এই যে ডাবল টি লিখলাম, দুইটা টি, এরা হচ্ছে কোন বৈশিষ্ট্যকে প্রকাশ করে বলো তো? লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করে, যে একটা মানুষ লম্বা হবে, একটা উদ্ভিদ লম্বা হবে। এবার হচ্ছে দুইটা স্মল টি দিলাম, এরা কোন বৈশিষ্ট্যকে প্রকাশ করে বলো তো? এরা খাটো বৈশিষ্ট্যকে প্রকাশ করে, খাটো বৈশিষ্ট্যকে প্রকাশ করে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, তাহলে হচ্ছে আমাদের আহ দেখো দেখো দেখো, বুঝছো কিনা? তাহলে হচ্ছে দুইটা জিন লাগবে আমাদের, এই যে দুইটা ক্যাপিটাল টি মিলে এই, এখন দুইটা স্মল টি হইলে খাটো। এবার আমি তোমাকে বললাম হচ্ছে কি এইটা, বলো এইটা কি বৈশিষ্ট্য প্রকাশ করবে? কি মনে হয় তোমার, এইটা কি বৈশিষ্ট্য প্রকাশ করবে? ওকে, তাহি, উল্লাস এবং অনেকে কিন্তু ভাই অ্যান্সার দিচ্ছে ভাই এটা কিন্তু লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করবে। তার মানে এই জায়গায় হচ্ছে কার বৈশিষ্ট্যটা প্রকাশ পেলো, কোন জিনের বৈশিষ্ট্য প্রকাশ পেলো বলো তো? ক্যাপিটাল টি নাকি স্মল টি? ক্যাপিটাল টি নাকি স্মল টি? ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্য প্রকাশ পাইছে। এক্স্যাক্টলি, আমি সেটাই বলছিলাম যে এখানে প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল টি। এখানে প্রকট জিন কি বলতো? এখানে প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল টি। এখানে ক্যাপিটাল টি এর হচ্ছে বৈশিষ্ট্যটা প্রকাশ পাইলো, ফলে হচ্ছে এটা কি হইলো? লম্বা হইলো। আমরা ক্যাপিটাল টি কে প্রকট ধরেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে প্রকট জিনের বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। এই ব্যাপারটা কি ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, কি জানি পেজ তো লাগাই দিতেছ ভাইয়া। বায়োলজি বইয়ের 261 পেজে দেওয়া একটি বৈশিষ্ট্য একটি জিন। আচ্ছা ঠিক আছে, বুঝতেছি। আচ্ছা তোমরা, আমি এখন যেটা পড়াচ্ছি এটার দিকে ফোকাস করো, যে আছে একটা বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন লাগবে। আমি যেটা বলতেছি এটা মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে। আচ্ছা, স্মলটা কেন বৈশিষ্ট্য প্রকাশ করলো না? কারণ আমরা ক্যাপিটালটাকে প্রকট ধরেছি। কি বলেছি বলো? এই প্রকট কাকে ধরেছি? ক্যাপিটালটাকে ধরেছি, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে প্রকট মানে কি ক্ষমতাবান, তার মানে যার ক্ষমতা বেশি তার হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এবার তুমি যদি ধরো হচ্ছে স্মলটিকে প্রকট ধরবা, তখন স্মলটির বৈশিষ্ট্য প্রকাশ পাবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো? দুইটাই লাগবে, এটাই হচ্ছে মনোযোগ দিয়ে শোনো, দুইটাই লাগবে, ঠিক আছে। ওকে, এগুলাতে ভেজাল করো না, ভেজাল করো না, এগুলো আমি না দেয় মনে হয় ভালো ছিল তোমাদের, ভেজাল করো না। তাহলে প্রকট জিনটা বুঝে গেলা। এবার আসো হচ্ছে প্রচ্ছন্ন জিন। এবার যদি আমি তোমাকে বলে এইটা দিয়ে, বলো এটার মধ্যে প্রচ্ছন্ন জিন কে? বলো এটার মধ্যে প্রচ্ছন্ন জিন কে? হ্যাঁ, এই তো বুঝে গিয়েছো যে ভাই এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। হ্যাঁ, এই জায়গায় এটা ছিল প্রকট জিন আর এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। এই তো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, এটাই বুঝো। এবার আসো হচ্ছে গিয়ে তাহলে আমাদের এটা না, তাহলে হচ্ছে দেখো, তাহলে প্রকট বৈশিষ্ট্য বলো। আমি যদি এই জায়গায় প্রকট বৈশিষ্ট্য বলি, হ্যাঁ, এই দুইটার মধ্যে প্রকট বৈশিষ্ট্য কি ছিল ভাইয়া? লম্বা। তাহলে লম্বাটা হচ্ছে এদিকে প্রকট বৈশিষ্ট্য, কারণ হচ্ছে আগে থেকে আমি ধরে এসেছি, ঠিক আছে। ওকে, অন্যদিকে আসে প্রচ্ছন্ন জিন। তাহলে প্রচ্ছন্ন জিনিসটা অলরেডি বলে ফেলছি যে স্মল টিটা হচ্ছে এদিকে প্রচ্ছন্ন জিন, ঠিক আছে। বুঝে গিয়েছো তোমরা? তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি ভাইয়া? যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেলো না, যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পেলো না, যেমন খাটোটা প্রকাশ পাইলো না, ঠিক আছে, যেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাইলো না সেটাই হচ্ছে কি প্রচ্ছন্ন। যেমন খাটো বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে প্রচ্ছন্ন। ক্লিয়ার? এই ক্লিয়ার? আমরা যেটাকে প্রকট ধরেছি তার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এবার তোমরা কেউ যদি স্মলটাকে প্রকট ধরো তাহলে স্মলের বৈশিষ্ট্য প্রকাশ পাবে, ঠিক আছে। যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা প্রকট এবং তার বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্য। যে জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না সেটা প্রচ্ছন্ন এবং তার বৈশিষ্ট্যটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর কি বুঝাবো বলো না? আসো, তাহলে আমরা প্রকট বৈশিষ্ট্য বুঝলাম, প্রচ্ছন্ন জিন বুঝলাম, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বুঝলাম, ঠিক আছে। ওকে, এবার আসো হচ্ছে যনু। যনু শব্দটার মানে কি? হ্যাঁ, যনু বলতে জেনারেশনকে বোঝায়। যনু মানে হচ্ছে জেনারেশন। যেমন আমরা হচ্ছে একটা জেনারেশন, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে একটা জেনারেশন, ঠিক আছে, এটা হচ্ছে একটা যনু। এবার বইতে তুমি আরো পাবা হচ্ছে প্রথম যনু আর হচ্ছে দ্বিতীয় যনু, ঠিক আছে। সো প্রথম জনু দ্বিতীয় জনুকে প্রকাশ করা হয়েছে তোমাকে F1,
এটা হচ্ছে একটা জেনারেশন, তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তারপর তাদের সন্তানাদি আসলো, এটা হচ্ছে তাদের জেনারেশন F2 জন্য। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একটা বৈশিষ্ট্য, এই যে কে যে ঝামেলাটা করতেছে এতে হেডে ধইরা এই যে সাইফুল তারিখ। ভাই, সাইফুল ভাই একটু হ্যাঁ হ্যাঁ কথা। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা শোনো, এই তোমরা ভাইয়াকে আগে বুঝাইতে দাও, বুঝাইতে তোমাদের প্রশ্নগুলা করো। তোমরা, আমি জানি তোমরা অনেকে পড়ে ফেলছো, তোমাদের পুরো বই শেষ, তারপরও ভাইয়া তোমাদের যেটা বলতেছে সেটা তোমরা আগে শোনো, তারপর তোমরা তোমাদের কোশ্চেন গুলা করো। আমি দেখতে পারতেছি তোমরা অনেকে অনেক বেশি অ্যাডভান্স প্রশ্ন করে ফেলতেছো। অ্যাডভান্স প্রশ্ন করলে ভাইয়া যে ট্রিক্স গুলা বলবে, যে টিপস গুলা বলবে, এই প্রশ্ন টাইপ করার খাতিরে ওইগুলা যাবা তুমি মিস করে। তাহলে আগে ভাইয়া যেগুলা বলে সেগুলা মন দিয়ে শোনো, তারপরে সেটা না বুঝলে তারপরে কোশ্চেন করো। আগে অ্যাডভান্স কোশ্চেন করা শুরু করো না, অ্যাডভান্স কোশ্চেন করলে কিন্তু আনসার পাবা না। আগে ভাইয়াকে পড়াইতে দাও, তারপর তোমরা কোশ্চেন করো। ওকে, তাহলে আসো দেখো, এবার হচ্ছে একটা নতুন শব্দ ফিনোটাইপ। ফিনোটাইপ বলতে কি বোঝায়? হ্যাঁ, ফিনোটাইপ বলতে মূলত বোঝায়, ফিনোটাইপ বলতে কি বোঝায়? বাহ্যিক বৈশিষ্ট্য। জাস্ট এই শব্দটা মনে রাখো যে ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। ফিনোটাইপ কি বলতো বললাম? জাস্ট এই শব্দটা, ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। ভাইয়া বাহ্যিক বৈশিষ্ট্য কেমন একটু পরে বুঝবা। জিনোটাইপ হচ্ছে জিনের বৈশিষ্ট্য। যেমন ধরো হচ্ছে আমি দুইটা জিন নিলাম, হ্যাঁ, এই যে হচ্ছে টিটি, এই যে দুইটা জিন, হ্যাঁ, এটা হচ্ছে জিনের টাইপ, মানে দুইটা জিনকে একসাথে বলতেছি কি জিনোটাইপ। ঠিক আছে, এবার এই যে দুইটা জিন মিলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ করলো এটাই হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। কথা বুঝছো কিনা? মানে জিনগুলাকে বলা হচ্ছে জিনোটাইপ, আর এই জিনগুলো মিলে যে বৈশিষ্ট্য প্রকাশ করলো সেটা হচ্ছে ফিনোটাইপ। ক্লিয়ার কিনা? ওকে, ওকে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে ফিনোটাইপ এবং জিনোটাইপ এগুলো নিয়ে ভবিষ্যতে অনেক বেশি জানবা। এগুলো হচ্ছে তোমার এই মুহূর্তে বেসিক কাইন্ড অফ এবিসি। হ্যাঁ, এবিসি গুলা জেনে গেলে ভবিষ্যতে অনেক বেশি হেল্পফুল হবে। কিন্তু তোমরা যেটা করতেছো, তোমরা আমার কথা শুনতেছো না, তোমরা উল্টাপাল্টা তোমাদের বইতে একটা জিন দিয়া বৈশিষ্ট্য প্রকাশ করছে এই লাইনে পড়ে আসো, তারপর বারবার হচ্ছে না বুঝে বারবার কিসব প্রশ্ন করছো। একটু শোনো, এইটা কিন্তু তোমাদের বইতে নেই, আমি তোমাদের জন্য কষ্ট করে তৈরি করেছি। কষ্ট করে তৈরি করা তো দরকার ছিল না। ঠিক আছে, আমি এগুলো কথায় কথায় এগুলো আবার আসবে, হ্যাঁ, একটু খেয়াল করো। এবার আরেকটা শব্দ হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে হচ্ছে বিভিন্ন সমস্যা, বিভিন্ন রোগ। ঠিক আছে, আর সেক্স লিঙ্কড মানে সেক্স ক্রোমোসোমের কারণে যে সমস্যাটা হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করো, সেক্স ক্রোমোসোম বলতে হচ্ছে, তোমরা বলো তো আমাদের একটা কোষে কয় জোড়া ক্রোমোসোম থাকে? মানুষের ক্ষেত্রে একটা কোষে কয় জোড়া ক্রোমোসোম থাকে বলো তো? 23 জোড়া ক্রোমোসোম থাকে। এই যে 23 জোড়া ক্রোমোসোমের 23 নাম্বার যে জোড়া, হ্যাঁ 23 নাম্বার যে জোড়া, এই যে 23 নাম্বার জোড়াটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে XY এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে XX। এই জোড়ায় যদি কোনো সমস্যা হয় তাহলে যে রোগগুলা হয় সেটাকে বলা হয় সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। আচ্ছা দেখি বুদ্ধি করে বাইকে দুই একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নাম বলে তো, যে ভাই এরকম হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, দুই একটা নাম বলো। আহ ওকে, একজন বলেছে ভাইয়া বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া। হ্যাঁ, বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের মধ্যে পড়ে, এবং আমরা হচ্ছে এগুলো নিয়ে জানবো। ঠিক আছে, এইডস এদের মধ্যে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক কথাবার্তা। তোমরা এই জিনিসগুলো একটু আবারও মনোযোগ দিয়ে শোনো। আমরা জিন সম্বন্ধে জানলাম। প্রকট জিন হচ্ছে ডিএনএ এর একটি খন্ডাংশ। প্রকট হচ্ছে যার বৈশিষ্ট্য প্রকাশ পায়। প্রচ্ছন্ন হচ্ছে যার বৈশিষ্ট্য প্রকাশ পায় না। জনু হচ্ছে একটা জেনারেশন। তারপর ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য। জিনোটাইপ হচ্ছে জিনের বৈশিষ্ট্য। আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডার হচ্ছে 23 নাম্বার 23 নাম্বার জোড়ায় কোনো সমস্যা হলে যে রোগগুলা হয় সেগুলা। বলো এবার ক্লিয়ার কিনা? এবার ক্লিয়ার কিনা? আর ক্লিয়ার না হলে আর কোনো হয় নাই। ঠিক আছে, তোমরা এগুলা শিখতে চাইবা না, শুধু শুধু অন্য প্রশ্ন করবা যেটা তোমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা হচ্ছে সামনের স্লাইডে যাই। কে যেন তখন বলতেছিলাম ভাইয়া আলিফ লায়লাতে একটা জিন ছিল, আমাদেরকে আজকে জিন দেখাবেন কিনা? তাহলে দেখো, আমাদের পরিচিত আলিফ লায়লা, ছোট্টবেলায় আমরা এটা দেখে প্রচন্ড ভয় পাইতাম, প্রচন্ড মানে এটা শুনলেই হচ্ছে মনে প্রচন্ড ভয় আসতো। ঠিক আছে, তাহলে দেখো এই যে জিন, তো আমরা আজকে যে জিন পড়াবো এটা কিন্তু এই জিন না। ঠিক আছে, কিন্তু এই জিন দেখে তোমাকে আজকের জিনের কথা মনে রাখতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে দেখে আসি। হ্যাঁ, তাহলে শুরুতেই হচ্ছে আমাদের বেসিক কথাবার্তা, যে একটা কোষ থাকে, হ্যাঁ, কোষের ভিতর কি থাকে? কোষের ভিতর থাকে হচ্ছে একটা নিউক্লিয়াস। কি থাকে ভাইরা? কোষের ভিতর থাকে হচ্ছে একটা নিউক্লিয়াস। ঠিক আছে, এই নিউক্লিয়াসের ভিতর কি থাকে? নিউক্লিয়াসের ভিতর থাকে হচ্ছে ক্রোমোসোম। কি থাকে ভাইরা? নিউক্লিয়াসের ভিতর থাকে ক্রোমোসোম। ঠিক আছে, এই যে ক্রোমোসোম, এই ক্রোমোসোমের মধ্যে কি থাকে ভাইরা? ডিএনএ থাকে। এই ডিএনএ এর একটা অংশ, এই যে অংশটা যে কিনা হচ্ছে বৈশিষ্ট্য ধারণ করে, একটু আগে বললাম যে কিনা কি ধারণ করে বলতো? যে কিনা বৈশিষ্ট্য ধারণ করে, যে কিনা বৈশিষ্ট্য ধারণ করে সেই অংশটুকুকে বলা হয় হচ্ছে
জিন। তাহলে এটা হচ্ছে একটা সিকোয়েলি। দেখি তোমরা কারা কারা এই জিনিসটা বুঝছো যে একটা কোষের ভিতর থাকে হচ্ছে কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর থাকে ক্রোমোসোম, ক্রোমোসোমের ভিতর থাকে ডিএনএ, ডিএনএর একটা অংশকে বলা হয় জিন। ঠিক আছে, এবং জিন হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে। ওকে, ক্লিয়ার, সবারই ক্লিয়ার, আমি খুব খুশি হলাম। ঠিক আছে, এবার এদিক থেকে একটা জিনিস আসো, কারা যেন মেলানিন নিয়ে জানতে চাইছিল, হ্যাঁ তাদের জন্য হচ্ছে ভাইয়া তোমাদেরকে জানাচ্ছে। হ্যাঁ দেখো, তাহলে আমাদের এই যে ডিএনএ, হ্যাঁ তো এই যে ডিএনএ, ডিএনএ থেকে কি হইতে পারে, ডিএনএ থেকে হচ্ছে আরএনএ তৈরি হইতে পারে। ধরো আমাদের বডিতে কি থাকে, ডিএনএ থাকে, এই ডিএনএ থেকে হচ্ছে আরএনএ হইতে পারে, এই আরএনএ থেকে হচ্ছে আবার প্রোটিন হইতে পারে, এবং এই প্রোটিনটাই হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে। এই প্রোটিনটাই কি প্রকাশ করে, বৈশিষ্ট্য প্রকাশ করে। ভাই কিভাবে, একটা উদাহরণ দেন। এই যেমন ধরো ডিএনএ, এই ডিএনএ এর একটা অংশ ধরো হচ্ছে এই অংশটাই, হ্যাঁ এই অংশের যে জিনটা, এই জিনগুলা কি করে, এই জিনগুলা হচ্ছে আমাদের কালো বর্ণ ধারণ করে, কালো বর্ণ ধারণ করে। ঠিক আছে, কালো বর্ণ হওয়ার জন্য যেই কোডটা দরকার সেই কোডটা সে ধারণ করে। হ্যাঁ কালো বর্ণ হওয়ার জন্য যে ইনফরমেশন দরকার, এই ইনফরমেশনটুকু হচ্ছে কি আছে বলতো, ইনফরমেশনটুকু হচ্ছে আমাদের এই অংশটুকুতে আছে। কথা ক্লিয়ার? এবার কি করলো, আরএনএ হচ্ছে এই ইনফরমেশনটুকুকে কপি করে নিয়ে আসলো। কে নিয়ে আসলো কপি করে বলতো, আরএনএ। তারপর এনে হচ্ছে কি তৈরি করলো, প্রোটিন তৈরি করলো। এই প্রোটিনটা কি ভাইয়া, এই প্রোটিনটাই হচ্ছে মেলানিন। এই প্রোটিনটাই হচ্ছে কি ভাইয়ারা, এই প্রোটিনটাই হচ্ছে মেলানিন। এই মেলানিন তৈরি হওয়ার কারণেই হচ্ছে তখন কি হবে, তোমার বৈশিষ্ট্য প্রকাশ পাবে। বলতো তোমার বৈশিষ্ট্য তাহলে কি হবে, বলতো বৈশিষ্ট্য কি হবে, বলতো বৈশিষ্ট্য কি হবে। মেলানিন যখন তৈরি হয়ে গেল, বৈশিষ্ট্য কি প্রকাশ পাবে, তখন তোমার স্কিন হয়ে যাবে কালো। বুঝা গেল? এইভাবে হচ্ছে আমাদের কি করে, আমাদের জিন হচ্ছে চরিত্র বা হচ্ছে বৈশিষ্ট্য বহন করে, এবং হচ্ছে কি প্রোটিন এর মাধ্যমে বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে থাকে। অতএব যাদের শরীরে হচ্ছে বেশি মেলানিন আছে তারা কালো হয়ে থাকে। এই এতটুকু পর্যন্ত হচ্ছে তোমরা বুঝো। ওকে, তাহলে তোমাদের এই জিন ব্যাপারটা ক্লিয়ার কিনা বলো। তোমরা কি আলিফ লামের জিন নিয়ে পড়ে থাকবা, নাকি হচ্ছে কোথায় কি হবা? কি যেন বলতেছো রিপিট করার জন্য ভাইয়া, এটা হচ্ছে তুমি রিপিট ভিডিও দেখে নিও। হ্যাঁ ওকে, তাহলে আমরা আলিফ লাইলার জিনকে বিদায় দেই। ওকে বাই বাই। তাহলে চলো আমরা সামনে যাই। তাহলে ওকে, এবার এদিক থেকে আসা হচ্ছে কি আমাদের গ্রেগর জন মেন্ডেল সম্বন্ধে। এই যে জিন ব্যাপারটা, হ্যাঁ এই যে জিন ব্যাপারটা সম্বন্ধে তোমরা জানলা। এই জিন ব্যাপারটা শুরুতে কিন্তু জিন নামে পরিচিত ছিল না, নামে পরিচিত ছিল না। যেই নামে পরিচিত ছিল সেটা হচ্ছে ফ্যাক্টর। অর্থাৎ জিন ব্যাপারটাকে অনেকে কি নামে চিনতো বলো তো ভাইয়েরা, ফ্যাক্টর নামে চিনতো। কথা ক্লিয়ার? তার মানে হচ্ছে তখনকার সময় আমাদের মেন্ডেল সাহেব কি বলেছিলেন, যে হচ্ছে মানুষের বৈশিষ্ট্যের যে স্থানান্তর হয় বা আদান প্রদান হয়, এই যে ভেরিয়েশন আসে, এগুলোর জন্য দায়ী হচ্ছে ফ্যাক্টর। কে দায়ী? ফ্যাক্টর। কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এই ফ্যাক্টরটাই মূলত হচ্ছে জিন। তাই আমরা এখন বলি যে বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হচ্ছে জিন। কথা ক্লিয়ার? তাহলে তোমাদের পরীক্ষায় যদি আসে যে গ্রেগর জন মেন্ডেল কোনটি নামকরণ করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু ফ্যাক্টর ব্যাপারটা মেনশন করবে। ঠিক আছে, নট জিন। ঠিক আছে, কিন্তু আধুনিক ভাবে কিন্তু এটা হচ্ছে জিন। ওকে ঠিক আছে, ক্লিয়ার। এবার এইবার আসো মেন্ডেল সম্বন্ধে আমরা একটু জেনে নেই। হ্যাঁ বেচারা সম্বন্ধে একটু জেনে নেই। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন দেখো, এই যে দেখো চেক প্রজাতন্ত্রবাসী, তার একটু ডিটেলস জেনে নাও। তিনি ধর্মযাজক ছিলেন, এতটুকু পরিচয়। তারপরে আসো হচ্ছে দীর্ঘ 7 বছর ধরে, কত বছর, 7 বছর ধরে, চারটি খানি কথা বলো, 7 বছর ধরে তিনি হচ্ছে মটরশুটি গাছের উপর হচ্ছে গবেষণা চালান। হ্যাঁ মটরশুটি গাছের উপর গবেষণা চালান, এবং এটার বৈজ্ঞানিক নামটা খুবই গুরুত্বপূর্ণ। কারা কারা বৈজ্ঞানিক নামটা আগে থেকে মুখস্থ করে ফেলেছো, ভাইকে চট করে চ্যাট বক্সে জানিয়ে দাও। ভাই আমরা কিন্তু মুখস্থ করে ফেলেছি। ঠিক আছে ওকে, যারা মুখস্থ করে নাই তারাও বৈজ্ঞানিক নামটা মুখস্থ করে নেবা। ঠিক আছে, পিসাম স্যাটিভাম। ঠিক আছে ওকে, তাহলে দীর্ঘ 7 বছর ধরে তিনি কি করেন, মটরশুটি গাছের উপর হচ্ছে গবেষণা চালান। এই গবেষণার ফলাফল কি ছিল, তিনি লম্বা মটরশুটি গাছ নেন, খাটো মটরশুটি গাছ নেন, এবং এই লম্বা মটরশুটি গাছ এবং খাটো মটরশুটি গাছকে তিনি একসাথে মিলিত করে, হ্যাঁ সেখান থেকে হচ্ছে কি কি মটরশুটি গাছ পান, এবং সেই ফলাফলগুলা কি এগুলো আমরা সামনেই হচ্ছে জানবো। এবার আসো হচ্ছে গিয়ে এই বেচারা দীর্ঘ 7 বছর ধরে পরিশ্রম করে একটা থিওরি নিয়ে আসছে, এবং থিওরিটাকে সে হচ্ছে কোথায় জমা দিছে, বিজ্ঞান সোসাইটিতে জমা দিছে। এবং তারা কি বলতেছে, তারা বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, এগুলা কি বলতেছো। তখন পর্যন্ত মানুষ এই ফ্যাক্টর বা জিন সম্বন্ধে ফুললি ধারণা রাখতো না। বুঝা গেছে? ফুললি ধারণা রাখতো না বলে তার এই 7 বছরের পরিশ্রমকে তারা উড়ে দেয়। তো এই বেচারা হচ্ছে দুঃখ কষ্ট নিয়েই হচ্ছে মারা যায়। দেখো সে হচ্ছে 1884 খ্রিস্টাব্দেই হচ্ছে মারা যায়। তার মারা যাওয়ার প্রায় কত বছর পর, 16 বছর পর, 1900 সালে, হ্যাঁ 1900 খ্রিস্টাব্দে তিনজন ব্যক্তি, তিনজন বিজ্ঞানী, হ্যাঁ তিনজন বিজ্ঞানী, একজনের নাম ছিল হচ্ছে কার্ল কোরিন্স, হ্যাঁ তারপর ছিল হচ্ছে এরিক, আরেকজনের নাম ছিল হচ্ছে ব্রিজ। এই তিনজন ব্যক্তি মিলে হচ্ছে
ম্যান্ডেলের যে আবিষ্কার অর্থাৎ রেখে যাওয়া যে সূত্র যেগুলা কিনা মানুষের কাছে প্রাধান্য পায় নাই, সেই ব্যাপারগুলাকে তারা আবার ফোকাসে নিয়ে আসেন এবং হচ্ছে তখন বিজ্ঞান বোঝার চেষ্টা করলো বা বুঝতে পারলো আসলে বিজ্ঞানী ম্যান্ডেল সাহেব কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করে ফেলেছিলেন। এই যে বৈশিষ্ট্যের পরিবর্তন, এই যে বৈশিষ্ট্যের স্থানান্তর, এই যে বৈশিষ্ট্যের ধারক ও বাহক, এগুলাই হচ্ছে মূলত জিন। কিন্তু ততক্ষণে তো হচ্ছে বিজ্ঞানী ম্যান্ডেল কোথায় আছেন বলো? বিজ্ঞানী ম্যান্ডেল ততক্ষণে কোথায়? তিনি তার নিজের কর্ম দেখে যেতে পারেন নাই। আহারে জীবন, আহারে জীবন। ঠিক আছে, জীবন তোমাকে বাঁচার সময় সফলতার ভোগ করতে দেয় নাই। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই গ্রেগর জন মেন্ডেল সম্বন্ধে তোমাদের ইনফরমেশন গুলো মনে থাকবে কিনা বলো? সে কোথায় জন্মেছিলেন এবং কিসের উপর কত বছর গবেষণা করেছিলেন, কত সালে মারা যান এবং তার গবেষণাকে কারা হচ্ছে পুনরুত্থাপন করেন। ঠিক আছে, তাহলে চলো এখন একটা অহরহ প্রশ্ন জাগে, হ্যাঁ তোমাদের প্রশ্ন জাগে যে হচ্ছে ভাইয়া কেন মটরশুঁটি গাছ নিয়ে তিনি গবেষণা করেছিলেন? ভাইয়া জগতে কি আর কোনো গাছ ছিল না ভাইয়া? আমাদের দেশে আম আছে, জাম আছে, হ্যাঁ হ্যাঁ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ছেড়ে দিয়ে তিনি কেন হচ্ছে মটরশুঁটি গাছে গেলেন? তাহলে চলো আমরা মটরশুঁটি গাছের নামটা একটু জেনে নিই। আমি বিজ্ঞানীর নামগুলো তোমাদের জাস্ট জানার জন্য জানালাম, পরীক্ষা আসবে না। ঠিক আছে, তাহলে দেখো কেন মটরশুঁটি গাছ সিলেকশন করেছিলেন, কেন মটরশুঁটি গাছ সিলেকশন করেছিলেন। প্রথম কথা হচ্ছে মটরশুঁটি গাছ হচ্ছে এক বর্ষজীবী। মটরশুঁটি গাছ কেমন বলতো? এক বর্ষজীবী। এক বর্ষজীবী মানে কি বোঝায়? যেটা এক বছর বাঁচে। কত বছর বাঁচে বলতো? 1 ইয়ার। হ্যাঁ, 1 ইয়ার, যেটা হচ্ছে এক বছর বাঁচে তাকে বলা হচ্ছে এক বর্ষজীবী। আসো তো এরপরের পয়েন্টটাতে আসো, যে হচ্ছে এদের যৌনুর আয়ুষ্কাল স্বল্প। তোমাদেরকে যৌন বলতে বুঝাইছে যে হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে একটা যৌন। ঠিক আছে, আয়ুষ্কাল স্বল্প। আচ্ছা দেখি এখনই তোমাদের ব্রেইনের পরীক্ষা হয়ে যাক, আইকিউর পরীক্ষা হয়ে যাক। এই লাইনটা হচ্ছে মটরশুঁটি গাছের প্রতিটি যৌনুর আয়ুষ্কাল স্বল্প। তোমরা কি বলতে পারবা এই আয়ুষ্কাল কত? ওকে ওকে, সবাই বুঝে ফেলেছে। হ্যাঁ ভাই, আয়ুষ্কাল হচ্ছে 1 বছর। ভেরি গুড। তার মানে তোমরা হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়েছো। ঠিক আছে ঠিক আছে, ওকে। তারপরে আসে হচ্ছে ফুলগুলো আকারে বড় হয়। মটরশুঁটি গাছের ফুলগুলো হচ্ছে আকারে বড় হয়। সো বড় হইলে কি হবে? এদের মধ্যে সংকরায়ন ঘটানো সহজ। এখন তোমাদের প্রশ্ন জাগবে যে ভাইয়া ফুলের সুবিধা কি, ফুল দিয়ে কাহিনী কি? আচ্ছা, ফুলগুলা হচ্ছে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে জননাঙ্গ হিসাবে কাজ করে। কে বলতো? উদ্ভিদের উদ্ভিদের জননাঙ্গ। উদ্ভিদের জননাঙ্গ বা পরাগায়নে কে সাহায্য করে? এই ফুলগুলা। ঠিক আছে, উদ্ভিদের পরাগায়নে কে সাহায্য করে? ফুলগুলাই হচ্ছে সাহায্য করে। সো কাইন্ড অফ বলতে পারো উদ্ভিদের জননাঙ্গ হচ্ছে আমাদের ফুলগুলো। ঠিক আছে, ওকে। এই কারণে ফুলগুলার কথা বলা হয়েছে এবং বড় হইলে এটা সুবিধা। এবং দেখো সংকরায়ন, সংকরায়ন ব্যাপারটা কারা কারা বুঝো, কারা কারা শুনছো বলো? সংকরায়ন ব্যাপারটা কারা কারা বুঝো, কারা কারা শুনছো এর আগে? সংকরায়ন মানে হচ্ছে মিশ্রণ। সংকরায়ন মানে কি বলতো? মিশ্রণ। তোমরা প্রায় সময় শুনে থাকবা যে বাঙালি হচ্ছে একটা সংকর জাতি। তোমরা কি শব্দটা শুনেছো? বাঙালি হচ্ছে একটা সংকর জাতি। ওকে, আচ্ছা। রিসেন্টলি তোমরা এটা শুনে থাকবা যে হাইব্রিড ধান, হাইব্রিড ফসল, এই যে হাইব্রিড ধান, এই যে হাইব্রিড ফসল, এগুলো কিন্তু সংকরায়নের মাধ্যমে করা হয়েছে। কথা ক্লিয়ার? এই 3 নম্বর পয়েন্টটা কি তোমরা বুঝতে পেরেছো? ওকে। তারপরে আসে হচ্ছে আমাদের মটরশুঁটি গাছের মধ্যে হচ্ছে কি আছে? মটরশুঁটি গাছের মধ্যে হচ্ছে অনেক ভেরিয়েশন আছে, হ্যাঁ? একাধিক সুস্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান। ঠিক আছে, ওকে। তারপরেটা আসে হচ্ছে এই মটরশুঁটি ফুলটা হচ্ছে উভলিঙ্গ। ফুলটা উভলিঙ্গ। ভাইয়া ফুল উভলিঙ্গ বলতে কি বোঝায়? ফুল উভলিঙ্গ বলতে বোঝায় এই ফুলের মধ্যে একই ফুলে কি অবস্থান করতেছে? একই সাথে পুংস্তবক অবস্থান করে, আবার হচ্ছে স্ত্রী স্তবক অবস্থান করে। তখন এটাকে কি বলা হয় বলতো? তখন এটাকে বলা হয় হচ্ছে উভলিঙ্গ ফুল। হ্যাঁ 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 হ্যাঁ, দুইটাই হচ্ছে এক ফুলে অবস্থান করে। ঠিক আছে, অর্থাৎ পুং জননাঙ্গ স্ত্রী জননাঙ্গ একই সাথে একই ফুলে অবস্থান করলে তখন তাকে বলা হয় উভলিঙ্গ ফুল। আর এটা হইলে তো হচ্ছে সুবিধা, তাই না বলো? স্বপরাগায়ন ঘটানো যাবে একটা ফুলেই। দেখি তোমাদের পরিচিত একটা ফুল আছে যেটা হচ্ছে তোমাদেরকে ল্যাবে ডিসেকশন করতে দিবে। তোমরা কি বলতে পারো? এই তো ভেরি গুড, জবা জবা জবা। এইটাতে হচ্ছে একটা উভলিঙ্গ ফুল। ঠিক আছে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এটা হচ্ছে উর্বর। উর্বর হইলে তো তুমি এটার উপর যে এক্সপেরিমেন্ট চালাবা তখন সফল হবা। আর যদি উর্বর না হয় তাহলে কিভাবে সফল হবা? তাহলে বিজ্ঞানী ম্যান্ডেল কিন্তু হচ্ছে খুব বুদ্ধির সাথে আমাদের মটরশুঁটি গাছটাকে সিলেকশন করেছিলেন এই কারণগুলোর কারণে। হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে সামনের স্লাইডে যাই। ওকে, এবার দেখো তোমাদের অনেকের যেহেতু এখন পর্যন্ত প্রশ্ন ভাইয়া ম্যান্ডেলের সূত্র একটা পড়াই দেন। ওকে, তোমাদের জ্ঞাতার্থে জানাই রাখি ম্যান্ডেল হচ্ছে 2টা সূত্র আবিষ্কার করেছেন। কয়টা সূত্র বলতো? ম্যান্ডেলের সূত্র কয়টা ছিল? 2টি। ম্যান্ডেলের সূত্র ছিল 2টি। ঠিক আছে, একটি দুইটি। আমাদের শুধু প্রথম সূত্রটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, তোমাদের বইতে প্রথম সূত্রটা নিয়ে কথা বলা আছে এবং আমরা সেই প্রথম সূত্রটা নিয়ে জানবো। ঠিক আছে, তাহলে বলো ম্যান্ডেলের সূত্র কয়টা? মূলত সূত্র হচ্ছে 2টা, কিন্তু আমরা অধ্যয়ন করবো কয়টা? একটা। এবং কোন সূত্রটা? প্রথম সূত্রটা। ঠিক আছে, প্রথম সূত্রটা করব। ঠিক আছে, ওকে। তাহলে দেখো
তো বিজ্ঞানী ম্যান্ডেল যেটা করেছিলেন, তিনি হচ্ছে দেখো এই জায়গা থেকে তিনি দুইটা মটরশুঁটি গাছ শুরুতে নেন। হ্যাঁ, চিন্তা করতে থাকো যে চার্চের সামনে দুইটা মটরশুঁটি গাছ আছে, দুইটা মটরশুঁটি গাছ আছে, একটা হচ্ছে লম্বা, একটা কি বলতো, একটা হচ্ছে লম্বা, এই যে এটা হচ্ছে লম্বা, ঠিক আছে, আর এইটা হচ্ছে খাটো, এটা কি বলতো, এটা হচ্ছে খাটো। তো তিনি ভাবলেন এই যে লম্বা এবং খাটো মটরশুঁটি গাছ, এগুলাকে মিলাইয়া দিয়া দুইটি সমান করা যায় কিনা, ঠিক আছে। তো তাদের দেখো এবার তিনি কি করলেন, এবার হচ্ছে তিনি লম্বা এবং হচ্ছে খাটো মটরশুঁটি গাছের মধ্যে হচ্ছে সংকরায়ন ঘটাবেন, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা শুরুতে হচ্ছে কি নিলাম, আমরা শুরুতে হচ্ছে যে এই লম্বা মটরশুঁটি গাছ নিলাম এবং খাটো মটরশুঁটি গাছ নিলাম, এগুলো হচ্ছে মাতা পিতা, এগুলা কি মাতা এবং পিতা। ফর এক্সাম্পল ধরো আমরা এটাকে হচ্ছে পিতা ধরলাম, তো পিতা চিহ্নটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, আর এটাকে আমরা মাতা ধরলাম, এটাকে হচ্ছে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। খুব মনোযোগ দিয়ে দেখো এটা, এই চিহ্নগুলো, এই চিহ্নটা দ্বারা আমরা পিতাকে বুঝাই, এই চিহ্নটা দ্বারা আমরা মাতাকে বুঝাই, ঠিক আছে। এই চিহ্ন দুটার মানে বুঝছো কিনা বলো, এই চিহ্ন দুইটার মানে বুঝছো কিনা বলো, কোন চিহ্ন দ্বারা আমরা কোনটাকে বুঝাই, ওকে বুঝতে পেরেছো। তাহলে এই জায়গায় যে মাথা এবং পিতা আছে এগুলো হচ্ছে বিশুদ্ধ, এগুলা কি বলতো ভাইরা, এগুলো হচ্ছে বিশুদ্ধ, এগুলো হচ্ছে বিশুদ্ধ, ঠিক আছে, এগুলো হচ্ছে বিশুদ্ধ। হ্যাঁ, এগুলো হচ্ছে বিশুদ্ধ। তাহলে খেয়াল করো, আমরা এবার কি করবো, এই যে বিশুদ্ধ পিতা এবং মাথার মধ্যে হচ্ছে সংকরায়ন ঘটাবো। হ্যাঁ, সংকরায়ন কেন বিশুদ্ধ, কারণ এখন পর্যন্ত, আচ্ছা বিশুদ্ধ বুঝবা কিভাবে, বিশুদ্ধ বুঝবা কিভাবে, যদি দুইটা ক্যাপিটাল দেখো, এই জায়গায় দুইটা ক্যাপিটাল একসাথে আছে অথবা দুইটা স্মল একসাথে থাকে, তখন এটাকে বলা হয় হচ্ছে বিশুদ্ধ। বুঝতে পারছো কিনা বলো, হ্যাঁ, সেম জিন দুইটা একসাথে থাকলে তখন সেটাকে বলা হয় বিশুদ্ধ। তাহলে খেয়াল করে আমরা এইবার হচ্ছে কি করলাম, এইগুলা থেকে এই যে দুইটা জিন ছিল দেখো, তাদেরকে আমরা আলাদা করে দিয়ে গেমিট নিলাম, এইটা একটা গেমিট, এইটা একটা গেমিট, এইটা একটা গেমিট, এইটা একটা গেমিট, এবং তারা পরস্পর হচ্ছে ক্রস করবে, কি করবে বলো তো, ক্রস করবে। আচ্ছা ম্যান্ডেল কিভাবে বুঝলো, আচ্ছা তোমরা বুঝার চেষ্টা করো, ম্যান্ডেল তো যেভাবে বুঝার বুঝছে, এবার তোমরা বুঝো কিনা দেখো। তাহলে দেখো এবার কি করলেন তিনি, এবার হচ্ছে গিয়ে এই টি এর সাথে এই দুইটার দুইবার ক্রস ঘটালেন, এই টি এর সাথে দুইটার ক্রস ঘটালেন। বলতো এই টি এর সাথে যদি হচ্ছে আমরা এটার একবার ক্রস ঘটাই এবং হচ্ছে এই টি এর সাথে এটার ক্রস ঘটাই, তাহলে আমরা কি পাবো, আমরা হচ্ছে এই জায়গায় একটা এরকম পাবো কিনা বলো, এই জায়গায় এরকম পাবো কিনা বলো। আবার এটার সাথে যদি ক্রস ঘটাই আবার এরকম ভাবে হচ্ছে পাবো কিনা বলো, এটার সাথে ক্রস ঘটাই, এটার সাথে ক্রস ঘটাই, তাহলে এরকম কয়টা পাইলাম বলো তো, এই কয়টা পাইলাম, চারটা পাইলাম কিনা বলো, চারটা পাইলাম। আচ্ছা তোমরা এবার বুদ্ধি করে বলো, আমি ক্লাসের শুরুতে এই কারণে এগুলো পড়েছিলাম, এই যে আমাদের এইটা হইলো, বলো এই জায়গায় এই বৈশিষ্ট্যটা কি হবে, লম্বা হবে নাকি হচ্ছে খাটো হবে। ভেরি গুড, ভেরি গুড, তার মানে যারা ক্লাসের শুরুতে মনোযোগ দিয়েছিল উল্টাপাল্টা প্রশ্ন না করে, তারা কিন্তু বুঝতে পেরেছে ভাই এটা হচ্ছে লম্বা হবে। এবার তাহলে বলে দাও তো এটা কেন লম্বা হবে, তার মানে আমরা কাকে প্রকট ধরেছি এক্ষেত্রে বলো তো, আমরা লম্বা বৈশিষ্ট্যটাকে প্রকট ধরেছি, অর্থাৎ ক্যাপিটাল ডি কে প্রকট ধরেছি, দ্যাটস ওয়াই এখানে সবগুলাই হচ্ছে লম্বা হবে। সবাই বুঝছো কিনা বলো, যে F1 জনুতে, হ্যাঁ F1 উদ্ভিদের ক্ষেত্রে সবগুলা কি হবে, লম্বা হবে, কারণ আমরা ক্যাপিটাল টি কে প্রকট ধরেছি। এবং হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি প্রকট মানে কি, এই লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের প্রকট, আর প্রকট বৈশিষ্ট্য সবসময় প্রকাশ পায়, প্রচ্ছন্ন প্রকাশ পায় না। ওকে, এইবার দেখো, এবার ম্যান্ডেল সাহেব কি করলেন, এই যে চারটা মটরশুঁটি গাছ হলো সবগুলাই হচ্ছে লম্বা, সে এবার কি করলো তাদের মধ্যে থেকে যে কোনো দুইটাকে নিল। আচ্ছা এবার বুদ্ধি করে বলো তো, এই যে দুইটা এগুলা কি বিশুদ্ধ নাকি সংকর, এই যেগুলা বিশুদ্ধ নাকি সংকর, ভেরি গুড ভাই, এগুলা হচ্ছে সংকর। এবার তিনি হচ্ছে এরকম দুইটা সংকর নিলেন, কি নিলেন, এরকম দুইটা সংকর নিলেন, ঠিক আছে। দেখো এই যে একটা, এই যে একটা সংকর নিলেন, কথা ক্লিয়ার। এইবার সংকর নেওয়ার পর, হ্যাঁ সংকর নিলেন, এবার সংকর নেওয়ার পর আবার তাদের থেকে গেমিট পাইলেন, হ্যাঁ এই যে গ্যামিট, এই যে গ্যামিট, ঠিক আছে। আবার এটা থেকে গ্যামিট পাইলেন, এই যে গ্যামিট পাইলেন, ঠিক আছে। এবার গ্যামিট পাওয়ার পর আবার তাদের মধ্যে ক্রস ঘটালেন, ক্রসের ফলে কি হয়েছে দেখো, এই যে ক্যাপিটাল টি দুইটা হয়েছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, চারটা হয়েছে। বুঝতে পারছো কিনা, আগের মতোই, যে আমরা যদি হচ্ছে কি করি, আমরা যদি হচ্ছে এটার সাথে এটার ক্রস ঘটাই, আবার এটার সাথে এটার ক্রস ঘটাই, তাহলে হচ্ছে দেখবা এইরকম পাবা, হ্যাঁ এইরকম পাবা, তারপর হচ্ছে এইরকম পাবা, বাকিটার ক্রস ঘটাইলে তোমরা এরকম পাবা, ঠিক আছে। তাহলে দেখো এবার তাহলে বুদ্ধি করে ভাইকে বলো তো, এই যে ক্যাপিটাল টি এটার বৈশিষ্ট্য কেমন হবে, এটার বৈশিষ্ট্য কেমন হবে, এটার বৈশিষ্ট্য হবে লম্বা, কেমন হবে বলো তো, লম্বা, ঠিক আছে, এটার বৈশিষ্ট্য হলো লম্বা, ঠিক আছে। এবং এটার বৈশিষ্ট্য কেমন হবে বলো, এই যে এটা পরেরটার বৈশিষ্ট্য কি হবে, পরেরটার বৈশিষ্ট্য কি হবে বলো তো, পরেরটার বৈশিষ্ট্য হবে লম্বা, ঠিক আছে। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য কি হবে ভাইয়া, 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে
লম্বা হবে। বলো 4 নাম্বার বৈশিষ্ট্য কি হবে? 4 নাম্বার বৈশিষ্ট্য কি হবে? ভেরি গুড ভাইয়া, 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে খাটো হবে। কি হবে ভাইরা? খাটো হবে, ঠিক আছে। তাহলে দেখো, কারণ এই জায়গায় হচ্ছে কোনো প্রকট জিন নাই, এই জায়গায় দুইটাই হচ্ছে প্রচ্ছন্ন জিন, দ্যাটস ওয়াই হচ্ছে এই বৈশিষ্ট্যটাই হচ্ছে এখানে প্রকাশ পাবে, ঠিক আছে। ওকে ভাইয়া, টি না প্রকট হয়ে টি প্রকট হলো কেন প্লিজ? আচ্ছা আমরা ধরে নিয়েছি ভাইয়া ক্যাপিটাল টি, ধরো ক্যাপিটাল বড়, তো বড়টাকে আমরা প্রকট হিসাবে নিলাম, তুমি ছোটটাকে নিতে পারো, সমস্যা নাই। অ্যাজ ইউজুয়াল তোমাদের বইতে এগুলারে এইভাবে ক্যাপিটালটাকে বড় করে দেখাইছে, ক্যাপিটালটাকেই হচ্ছে প্রকট হিসাবে ধরছে, তাই তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, তাই হচ্ছে আমরা এটাকে করছি। আচ্ছা, ক্রস ঘটাইবা কিভাবে এখনই দেখবা। তোমরা বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমাকে একবার বলো তোমরা বুঝছো কিনা এই পর্যন্ত, কারা কারা বুঝো নাই দেখি, কারা কারা বুঝো নাই? সবাই বুঝে গেলে তো হবে না, কারো না কারো তো না বুঝে থাকা লাগবে। এই আলিফ বুঝে নাই, তারপর হচ্ছে কি কারা কারা যেন আবার রিপিট করতে বলতেছে, ভাইয়া রিপিট করেন, রিপিট করেন। আচ্ছা আমি রিপিট করব এক শর্তে, এক শর্তে রিপিট করব, যদি হচ্ছে উল্টা পাল্টা কোনো কোয়েশ্চেন না করো। ভাইয়াকে প্রমিস করো যে ভাইয়া আমরা আপনার আগে অ্যাডভান্স হবো না, আপনি যা পড়াচ্ছেন আমরা সেই ফ্লোতে যাব। আচ্ছা কে যেন বলতেছে ভাই বইতে এটা নাই, ভাইয়া বইতে এটা নাই, কিন্তু তোমার তো বুঝার জন্য এই জিনিসটা দরকার, তাই তোমাকে দেখো কষ্ট করে উদ্ভাস এই জিনিসটা দিয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আরেকবার দেখে নেই, হ্যাঁ আমরা হচ্ছে আরেকবার দেখে নেই যে হচ্ছে কিভাবে এই জিনিসটা প্রকাশ পাইলো, ঠিক আছে। তাহলে দেখো হচ্ছে আমরা যেটা করলাম, এই যে দেখো হচ্ছে আমরা ক্যাপিটাল টি দিলাম, ঠিক আছে। আবার হচ্ছে কি এই জায়গায় কি দিলাম, স্মল টি দিলাম, খেয়াল করো। তাহলে তোমরা আমাকে এবার বলবা, হ্যাঁ এই যে ক্যাপিটাল টি এটা হচ্ছে, এইটা আমরা ধরো হচ্ছে পিতার জন্য ব্যবহার করলাম, আর এটা আমরা কাদের জন্য ব্যবহার করলাম, মায়ের জন্য ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে তোমরা বলো এই বৈশিষ্ট্যটা কি হবে, ক্যাপিটাল টির বৈশিষ্ট্যটা কি হবে ভাইরা বলো তো? এটা হচ্ছে কি লম্বা, এটা কি লম্বা, ঠিক আছে। আর এটা কি ভাইরা বলো তো? এটা হচ্ছে খাটো, এটা হচ্ছে খাটো, ঠিক আছে। তাহলে লম্বা খাটো এতটুকু বোঝা গেল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা এই দিক থেকে কি করব, আমরা এই দিক থেকে হচ্ছে তাদের গেমিটটা বের করব, গেমিট, ঠিক আছে। আমরা হচ্ছে গেমিট বের করব, গেমিট। তাহলে আসলে গেমিটটা যদি আমরা বের করি, তাহলে আমরা যখন এইটা টিটার জন্য হচ্ছে আমরা এরকম একটা দেব, এটার জন্য হচ্ছে এরকম একটা দেব, হ্যাঁ। তারপর হচ্ছে এইটার জন্য আবার গেমিট হবে এই দুইটা, এতটুকু বুঝছো, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি করব, এবার হচ্ছে আমরা এদের মধ্যে হচ্ছে সংকরায়ন ঘটাই হচ্ছে F1 জনু পাবো, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে আমরা F1 জনু পাবো, F1 জনু। F1 জনুতে কিভাবে সংকরায়ন ঘটাবো একটু ভালো করে খেয়াল করো, যারা তখন খেয়াল করো না, দেখো আমরা এইটি এর সাথে এইটার সংকরায়ন ঘটাবো, আবার এইটি এর সাথে এইটার সংকরায়ন ঘটাবো, ঠিক আছে। মানে এইটার সাথে, তাহলে কি কি পাবো বলো, এইটি এইটি, তারপর এইটি এইটি। এবার হচ্ছে আমরা কি করব, এইটিটা বাকি রয়ে গেল, এটার সাথে এইটা সংকরায়ন ঘটাবো, আবার এটার সাথে এটার সংকরায়ন ঘটাবো, ঠিক আছে। তাহলে এই জায়গায় কি পাবো, এইটি এইটি, এইটি এইটি। এবার সংকরায়নটা বুঝছো কিনা বলো, মানে এইবার ক্রসটা বুঝছো কিনা, যারা এতক্ষণ ক্রসটা বুঝো নাই, ঠিক আছে। তাইলে বললো এই জায়গায় সবগুলাই কি হবে, আমরা কি সিদ্ধান্ত নিতে পারি বলো? এই যে F1 জনুতে প্রথম জেনারেশন, হ্যাঁ প্রথম জেনারেশনে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, সবগুলাই কি বলো, সবগুলাই কি, সবগুলাই হচ্ছে লম্বা, সবগুলাই কি বলো তো, সবগুলাই হচ্ছে লম্বা, ঠিক আছে। সবগুলাই হচ্ছে লম্বা, ভেরি গুড, ঠিক আছে। এই সিদ্ধান্তে আমরা পৌঁছে গেলাম। তাহলে দেখো এবার হচ্ছে আমরা কি করবো, এবার হচ্ছে আমরা যে কোনো দুইটা নেব, যে কোনো দুইটা, এটা নিলাম, ধরো এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম। এবার এসে আমরা কি করব, হ্যাঁ দেখো এবার আমরা এই যে লম্বা ছিল, এই লম্বাগুলো ছিল বিশুদ্ধ লম্বা, কি ছিল, বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, তারপর ছিল হচ্ছে বিশুদ্ধ খাটো। এইবার যে আমরা লম্বাটা পাইলাম এটা কেমন বলতো, এটা হচ্ছে শঙ্কর লম্বা, কি পাইলাম বলতো ভাইরা, শঙ্কর লম্বা, ঠিক আছে, শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা, ঠিক আছে। এবং এটার জন্য আমরা কি নিলাম, আমরা নিলাম হচ্ছে এইরকম। তারপর হচ্ছে দেখো আমরা কি নিলাম, শঙ্কর খাটো, সরি শঙ্কর লম্বা। এটার জন্য কি হবে ভাইরা, সেম জিনিস, ঠিক আছে। ওকে, তাহলে এটার প্রকাশ করলাম আমরা কি দিয়ে, এটার প্রকাশ করলাম, এটা এটা বাবার ধরলাম, আর এটা ধরলাম হচ্ছে মায়ের, ঠিক আছে। ওকে, এবার এই দিক থেকে আমরা গেমিট নিব, তাহলে গেমিট কি হবে, এইটি এইটি। তারপর হচ্ছে আবার আমরা এই দিক থেকে গেমিট নিব, কি এইটি হবে, এইটি হবে, ঠিক আছে। এবার তাদের মধ্যে ক্রস ঘটাও, সেম ক্রস ঘটাইলে কি কি পাবা, ক্রস ঘটাও, দেখি ক্রসটা ঘটায় বাকে বলো তো, ক্রস ঘটাইলে কি কি হবে একটু লেখা দেখাও ভাইকে। আমি ক্রসটা দেখি তোমাদের কাছ থেকে নিতে যাচ্ছি, যে 4টা ক্রস হবে, হ্যাঁ এই 4টা ক্রস ভাইকে দেখাও।
ওকে ওকে, যারা বুদ্ধিমান তাদের এই ক্রসটা এদিকে দেখানো আছে, এই যে ক্রসটা দেখানো আছে, ঠিক আছে। সো ক্রসের ফলে আমরা কি পাবো? ক্রসের ফলে হচ্ছে আমরা F2 জনু পাবো। কি পাবো ভাইরা? F2 জনু। এই F2 জনুতে দেখো কি পাওয়া যাবে? F2 জনুতে হচ্ছে আমাদের এই যে টিটি পাওয়া যাবে, তারপর হচ্ছে গিয়ে এই পাওয়া যাবে, এই পাওয়া যাবে, আর হচ্ছে এই পাওয়া যাবে। তাহলে বলো এই যে F2 জনুতে এসে কি হইলো? বলো F2 জনুতে কি হইলো? আমাদের লম্বা হইলো কয়টা বলো? আমাদের লম্বা হইলো কয়টা? লম্বা অনুপাত যদি হচ্ছে খাটো ধরি, লম্ব অনুপাত খাটো, তাইলে কত হয়? 3:1। বুঝছো কিনা? সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? সাইফুল ভাই শুনতে পাচ্ছেন ভাইয়া? শুভ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। শুভ ভাই শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ভাইয়ার মনে হয় নেট একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আমি একটু ওয়েট করি। তোমরা অনেক প্রশ্ন করতেছো, অনেকে জিজ্ঞেস করতেছো যে হাইব্রিড কি। হাইব্রিড মানে হচ্ছে ওই যে ক্রস করানোর পরে যখন প্রকট আর প্রচ্ছন্ন দুটো বৈশিষ্ট্য পাশাপাশি চলে আসে, তখন এই ধরনের জীবকে হাইব্রিড জীব বলে। যখন প্রকট প্রচ্ছন্ন পাশাপাশি থাকবে, যেমন ক্যাপিটাল টি আর স্মলার টি যখন একসাথে থাকে, এই টাইপের জীবগুলা যখন প্রকট বৈশিষ্ট্য ধারণ করে, তখন সেটাকে আমরা হাইব্রিড বা সংকর প্রকট বলি। কিন্তু যখন হচ্ছে দুটোই বড় হাতের টি থাকে বা দুটোই ছোট হাতের টি, অর্থাৎ দুটোই পিওর, তো তখন সেটাকে আমরা বিশুদ্ধ বলি। তো বিশুদ্ধ বলতে পুরোপুরি পিওর, ওখানে কোনো মিক্স নাই, এরকম টাইপের জিনিসকে বোঝায়। আর সংকর বলতে যেখানে মিক্স থাকবে এটাকে বোঝাবে। ফিনোটাইপ কে জিনোটাইপ কে কোশ্চেন অনেকগুলা পাইছি। যেটা বাহ্যিকভাবে দেখা যায় এটা হচ্ছে ফিনোটাইপ, আর ভিতরে জিনের যে অবস্থা এটা হচ্ছে জিনোটাইপ। যেমন ক্যাপিটাল টি আর স্মলার টি দূরে থাকলে আলটিমেটলি যেটা প্রকট ক্যাপিটাল টিটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, ঠিক আছে। তো প্রকট ক্যাপিটাল টিটা বৈশিষ্ট্য প্রকাশ করবে, কারণ ক্যাপিটাল টিটা হচ্ছে প্রকট, দেখতে মনে হবে সে লম্বা, কিন্তু তার ভিতরে কিন্তু খাটো হওয়ার জিনও আছে, যেটা আমরা প্রকাশ পাচ্ছি না, ঠিক আছে। তো খাটো টি আর ক্যাপিটাল টি দূরে থাকার পরও যে কোনো একটা দেখতে পারতেছি আমরা, তো যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ। আর যেটা আমরা দেখতে পারতেছি না, যেটা ভিতরে জিন আছে, সেটা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ জেনে নিলে আমরা দেখতে পাই না। অনেক সময় জিনোটাইপ ফিনোটাইপ সেম হইতে পারে, আবার ভিন্ন হইতে পারে। যেমন সংকর জীবে জিনোটাইপ ফিনোটাইপ সেম হয় না, নাও হইতে পারে, কিন্তু যদি বিশুদ্ধ হয় তাহলে জিনোটাইপ ফিনোটাইপ সেম থাকবে, ঠিক আছে। বিশুদ্ধ হলে, যেমন ধরো যদি দুটোই বড় হাতের টি হয়, দুটোই বড় হাতের টি মানে দুটোই প্রকট, দুটোই লম্বা গাছ, এবং সেই গাছটাও দেখতে কিন্তু লম্বাই হবে, ঠিক আছে। তাহলে ওই দুটো মিল থাকবে। তোমাদের ভাইয়া চলে আসছে। শুভ্র, শুভ্র, ক্লিয়ারলি সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাইয়া, সাউন্ড ক্লিয়ার আছে ভাইয়া, সাউন্ড শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, সরি ফর দ্য ইন্টারাপশন। তাহলে এই অংশটুকুতে ছিলাম, তাহলে তোমরা হচ্ছে এতটুকুই হচ্ছে খুব ভালো করে জানার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা এই সূত্রটাতে আবার হচ্ছে বাসায় বসে বসে দেখবা যে ভাই কিভাবে করছে, আবার রিপিট ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা আর কথা না বাড়িয়ে হচ্ছে আমরা সামনের স্লাইডে যাই। দেখো তোমাদের জন্য হচ্ছে একটা অংশ দেওয়া হয়েছে, এই অংশটা তোমরা বুঝো কিনা দেখো। হ্যাঁ, এই অংশটা বুঝো কিনা দেখো, এই জিনিসটা একবার পড়ার চেষ্টা করো। হ্যাঁ, সবাই হচ্ছে একটু পড়ো, আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম। সবাই হচ্ছে একটু পড়ো এটা, পরে হচ্ছে দেখো তো অ্যান্সার করতে পারো কিনা। এখনই এখনই দেখো হচ্ছে অ্যান্সার করতে পারো কিনা এবং ব্যাপারটা আসলে বুঝছো কিনা। তোমরা যে এই প্রথম সূত্রটা বুঝছো তার কিন্তু হচ্ছে এদিক থেকে বোঝা যাবে যে আদৌ তোমরা বুঝছো কিনা। হ্যাঁ, এখান থেকে কিন্তু বোঝা যাবে। দেখি ভাইকে তোমরা
ওকে, যদি তোমরা পড়ে থাকো তাহলে দেখো তো যে কুতুবের সবগুলা বাছুর উন্নত সাদা। হ্যাঁ, উন্নত সাদা হওয়ার কারণ ব্যাখ্যা করো। তোমরা কি এটা পারবা? এই যে ছোট এর অ্যান্সারটা পারবা? ওকে, ছোট এর অ্যান্সারটা কতটুকু হবে বলো তো? এই যে F1 জন পর্যন্ত, এই যে F1 জন পর্যন্ত অ্যান্সার হবে হচ্ছে ছোট গ। বুঝা গেছে? এই এতটুকু পর্যন্ত কি হবে বলো তো? ছোট এর যে অ্যান্সারটা। ক্লিয়ার? ওকে, বুঝে গিয়েছো? তাহলে হচ্ছে পরের অংশটুকুতে যাও, যে সখিনা বিবির 100টি বাছুরের মধ্যে সাদা কালোর অনুপাত কত হবে? সাদা কালোর অনুপাত কত হবে? ঠিক আছে, 100টি বাছুরের মধ্যে। তো তোমরা তো জানো যে এটা হচ্ছে 3:1 সূত্রের থেকে নেওয়া হয়েছে। তার মানে 100টি বাছুরের মধ্যে 3:1 অনুপাতে হবে। তাহলে একটু বুদ্ধি করে বলো তো, সাদা কয়টা হবে, কালো কয়টা হবে দেখি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। কে যেন বলে দিচ্ছে ব্যাস। কত হবে ব্যাস? 75-25 এই রেশিওতে হবে। কারণ তখন এদেরকে ইয়া করলে কত হবে? 3:1 হবে। ঠিক আছে, তো যারা এই জিনিসটা বুঝো নাই তাদের জন্য এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা স্পেশাল হোমওয়ার্ক, যে হচ্ছে তুমি বাসায় বসে বসে হচ্ছে আগের সূত্রটা ভাবে পড়াইছো ওইটা ভালো করে আবার দেখবা, এবং তার ভিত্তিতে হচ্ছে এটা তুমি নিজে নিজে সলভ করবা। এটা তোমার জন্য একটা হোমওয়ার্ক, ঠিক আছে, যারা বুঝো নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক রেশিওটা। ঠিক আছে, হোয়াইট ব্ল্যাক রেশিওটা হচ্ছে 75টা হচ্ছে হোয়াইট আর 25টা হচ্ছে আমাদের ব্ল্যাক। কিভাবে হলো তুমি খুঁজে বের করবা। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা হচ্ছে সামনে যাই। ডিএনএ এর অনুলিপন। তো এখান থেকে অনুলিপন জিনিসটার জাস্ট মানেটা জানো, যে একটা ডিএনএ থেকে, কয়টা ডিএনএ থেকে? একটা ডিএনএ থেকে, একটা ডিএনএ থেকে যদি দুইটা ডিএনএ হয়, কয়টা ডিএনএ তৈরি হয় বলো তো ভাইরা? দুইটা ডিএনএ হয়, তখন তাকে বলা হয় ডিএনএ অনুলিপন। শেষ, এটা মাথায় রাখো। এখন প্রশ্ন রাখতে পারে ভাই কখন হবে, কখন হবে? দেখি বুদ্ধি করে একেবারে ভাইয়ের অ্যান্সার দাও তো, কখন হবে এরকম ঘটনা? কখন হবে এই ঘটনা, কখন হবে বলো? একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হবে, এই ঘটনা কখন? ভেরি গুড, প্রীতি, রাফিন এবং ইশরাক, ফয়সাল, অনেকে কিন্তু হচ্ছে সঠিক অ্যান্সার দিছে। ভাই কখন হবে? কোষ বিভাজনের সময়, সেল ডিভিশনের সময়। ঠিক আছে, সেল ডিভিশনের সময় হচ্ছে এই ঘটনাটা দরকার। ঠিক আছে, ওকে, ভালো কথা। ওকে, 30 সেকেন্ড, তারপর দেখি তোমরা এটা অ্যান্সার দাও। আমি কিছু জিনিস লিখতেছি, দেখি তোমরা অ্যান্সার দাও, আমি সাউন্ড করবো না। আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল হচ্ছে কি জিনিস, আমরা শিখে ফেললাম। তারপরে প্রশ্ন ছিল কখন হবে, আমরা শিখে ফেললাম। তারপরে প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতিতে হবে, পদ্ধতি হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এটাকে কেন অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি হয় বলা হয়? দেখো, আমাদের এটা ছিল আগের ডিএনএ, এটা হচ্ছে মাতৃ ডিএনএ। ঠিক আছে, এখান থেকে আমরা নতুন করে এই একটা ডিএনএ পাইলাম, আবার হচ্ছে এই একটা ডিএনএ পাইলাম। তোমরা দেখো তো, এই যে নতুন ডিএনএ তে আমি লাল চিহ্ন দিয়েছি, এই সুতোটা কি আগের ডিএনএ তে ছিল কিনা বলো তো? তোমরা আমাকে অ্যান্সার দাও। আগের ডিএনএ তে ছিল। আবার দেখো এই ডিএনএ, তো এই সূত্রটা আগের ডিএনএ তে ছিল কিনা বলো তো? হ্যাঁ ছিল। এভাবে অর্ধেক সুতা রক্ষিত হয়, একটা সুতা রক্ষিত হয় বলে এটাকে বলে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তারপর ডিএনএ রেপ্লিকেশনটা কোন মেকানিজমে হয়, মানে হচ্ছে এই মেকানিজমটা কিভাবে, এটা হায়ার ক্লাসে গেলে জানবা। আপাতত এই পর্যন্তই থাকো, দ্যাটস এনাফ। ঠিক আছে, ওকে। এবার আসে হচ্ছে ডিএনএ টেস্ট। হ্যাঁ, ডিএনএ টেস্ট। তো ডিএনএ টেস্ট দেখি ভাইকে চট করে চ্যাট বক্সে জানিয়ে দাও, ডিএনএ এর পূর্ণরূপটা কি, ডিএনএ এর মানে কি? হ্যাঁ, ডিএনএ এর মানে কি? ওকে, ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড।
ভেরি গুড। এবার ডিএনএ টেস্ট কি জিনিস, ঠিক আছে? তো ডিএনএ টেস্ট তোমরা জানো, যারা হচ্ছে সিআইডি টিভি সিরিজ বা হচ্ছে মুভি সিরিজ দেখে থাকো, সেখানে কিন্তু খুব দেখবা যে হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে অপরাধীকে, ক্রিমিনালকে হচ্ছে আইডেন্টিফিকেশন করে ফেলছে, ঠিক কিনা বলো? বিভিন্ন অপরাধীকে, কিংবা হচ্ছে গিয়ে ধরো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে একেবারে চেহারা মেরা ভচকাই গেছে, চিনা যাচ্ছে না, তখন ডিএনএ টেস্টের মাধ্যমে হচ্ছে ওই ব্যক্তিকে শনাক্ত করা যায় যে এই ব্যক্তি হচ্ছে অমুকের ছেলে বা অমুকের আত্মীয়, ঠিক আছে? সো এইভাবে, হ্যাঁ, শার্লক হোমস টিভি সিরিজে কিন্তু এগুলো দেখা যায়। আচ্ছা যাক, তো ডিএনএ টেস্টের ব্যাপারটা রিসেন্টলি কিন্তু হচ্ছে খুব ফোকাসে আসছে, যে ডিএনএ টেস্টটা করা হয় যেমন আরটিপিসিআর টেস্ট। হ্যাঁ, এই টেস্টটার নাম কি? আরটিপিসিআর, ঠিক আছে? আরটিপিসিআর এই যে কি জিনিস, এটা বড় হইলে যায় না, জাস্ট নামটা জেনে রাখো, আরটিপিসিআর। দেখি কেউ বুদ্ধি করে বলো তো, আরটিপিসিআর টেস্টটা রিসেন্টলি খুব বেশি করা হচ্ছে একটা ভাইরাসের ক্ষেত্রে। ভেরি গুড ভাইয়া। এই যে কোভিড টেস্টের ক্ষেত্রে, কোভিড ভাইরাস টেস্টের কিন্তু কিন্তু এই যে আরটিপিসিআর টেস্ট করা হয়। কিন্তু কোভিড কিন্তু হচ্ছে আরএনএ ভাইরাস। কোভিড কি ভাইরাস বলো তো ভাইরা? আরএনএ। তার মানে হচ্ছে এই যে আরএনএটাও হচ্ছে আরটিপিসিআর এর মাধ্যমে টেস্ট করা যায়, ডিএনএটাও আরটিপিসিআর এর মাধ্যমে টেস্ট করা যায়। অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই ডিএনএ টেস্ট করা যায়, আরএনএ কি টেস্ট করা যায় না? ভাই এটা দিয়ে টেস্ট করা যায়। ক্লিয়ার? ক্লিয়ার? এইটা কিভাবে হয় ভাইয়ারা, তোমাদের আর জানার দরকার নেই, তোমরা অতটুকুই জানো। হ্যাঁ, ও আপাতত এগুলা নিয়ে খাওয়ানো দরকার নাই। এগুলো আমরা মেডিকেলে যারা পড়ি, যা সেকেন্ড ইয়ারে, তখন হচ্ছে এই ফরেনসিক মেডিসিন, এই হাবিজাবিতে এগুলো পড়ানো হয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো। এবার আসে হচ্ছে মানুষের এই যে লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে? এই মানুষের লিঙ্গ নির্ধারণে হচ্ছে, দেখো, তোমরা আমাকে বলো তো, মানুষের এই যে প্রথম 22 জোড়া, এগুলাকে কি বলা হয়? প্রথম যে 22 জোড়া, মানুষের একটা কোষে প্রথম 22 জোড়া। আচ্ছা, যারা জানতে চাও তারা ক্লাসের শেষ দিকে থাকবো বা হ্যান্ড রেস নিব। তাহলে এই প্রথম 22 জোড়াকে বলে অটোজোম। হ্যাঁ, আর শেষ জোড়াটা 23 নম্বর জোড়াটাকে কি বলা হয় ভাইয়া? সেক্স ক্রোমোজোম। কি বলা হয়? সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এক্স এক্স হইলে সেটা কি হয় বলো তো? মেয়ে হয়। আর ওয়াই ওয়াই হইলে কি হয়? সেটা ছেলে হয়, ঠিক আছে? এই যে হচ্ছে জাস্ট পার্থক্যটা কি, দেখো সাইজে ভেরিয়েশন আছে, দেখো এগুলার মধ্যে, এই ক্রোমোসোম গুলার মধ্যে সাইজে ভেরিয়েশন, ঠিক আছে? এই কে যেন প্রশ্ন করতেছে ওয়াই ওয়াই কি হয়, তোমারে ওয়াই ওয়াই কি হয়? এক্স এক্স স্বাভাবিক জিনিস শিখো, অস্বাভাবিক জিনিসে যাও কেন? তাহলে এক্স এক্স এবং হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স এক্স হলে ছেলে মেয়ে, আর এক্স ওয়াই হলে হচ্ছে ছেলে, এইটুকু জানো। এইবার আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে পড়াইছিলাম সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। বলো, এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এই সমস্যাটা কত নাম্বার জোড়াতে হয়? ভাই আমরা ওয়াই এক্স লিখি না, আমরা এক্স ওয়াই লিখি, ঠিক আছে? সবসময় আমরা এক্স ওয়াই লিখি, 23 নাম্বার জোড়ায় হয়, ঠিক আছে? তাহলে তোমরা স্বভাবতই জানো যে হচ্ছে বলো, এই যে ওয়াই যে ক্রোমোসোমটা, ওয়াই ক্রোমোসোমটা কি মায়ের মধ্যে পাওয়া যায়? ওয়াই ক্রোমোসোমটা কি মায়ের মধ্যে পাওয়া যায়? মায়ের মধ্যে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? শুধুমাত্র বাবার মধ্যে পাওয়া যায়। আর এক্স ক্রোমোসোমটা কার মধ্যে পাওয়া যায় বলো? এক্স ক্রোমোসোমটা কার মধ্যে পাওয়া যায়? দেখি, এক্স ক্রোমোসোমটা, হ্যাঁ, এক্স ক্রোমোসোম দুইজনের মধ্যে পাওয়া যায়, বাবার মধ্যে পাওয়া যায়, মায়ের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? বাট এবার এই ফর্মুলাটা তোমরা জেনে আসছো যে এক্স এক্স হইলে হচ্ছে কি এইভাবে দেখানো হয়েছে, জাস্ট একটু দেখে নিলাম, ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে এই ডিসঅর্ডার গুলো সম্বন্ধে একটু জানি। দেখো, তো এই যে ইয়াটা থেকে দেখো, আমি তোমাদেরকে অলরেডি ইয়াগুলোর সাথে পরিচয় করাইছি, কোনটা হইলে কি বোঝায়, ঠিক আছে? তো আমাদের এই অংশটা হচ্ছে কিসের জন্য? এই অংশটা হচ্ছে মার ইন্ডিকেট করে, আর এই অংশটা হচ্ছে বাবাকে ইন্ডিকেট করে, ঠিক আছে? এই দুটো হচ্ছে বাবার জন্য, আর এই দুটো হচ্ছে মায়ের জন্য। এবার আমরা ক্রস ঘটাবো। ক্রস ঘটাবো কি হবে? এই এক্স এর সাথে এক্স এর ক্রস ঘটাবো, তাহলে কি হবে? এক্স এক্স। আবার এক্স এর সাথে আবার এটার ক্রস ঘটাও, তাহলে কি হবে বলো? এক্স ওয়াই, ঠিক কিনা? তারপর আবার এই জায়গায় ক্রস ঘটালে এক্স এর সাথে ক্রস ঘটাও, তাহলে কি হবে? এক্স এক্স, ঠিক কিনা? আবার হচ্ছে এক্স ওয়াই। সেই ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? কোনটার সাথে কোনটা ক্রস ঘটালে কি হয়, আর কিছুই না, জাস্ট বসাই দিবা। ওকে, তাহলে চলো, লিঙ্গ নির্ধারণ। এবার আসো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তোমাদের জানা উচিত, পরীক্ষাতে এমসিকিউ তে চলে আসবে। হ্যাঁ, কালার ব্লাইন্ডনেস বা হচ্ছে বর্ণান্ধতা কি জিনিস? কারা এই কালার ব্লাইন্ডনেস এর সাথে পরিচিত? কারা পরিচিত? পরিচিত কারা? আচ্ছা, অনেকেই পরিচিত। ঠিক আছে, এখনই প্রমাণ হয়ে যাবে তুমি আমি কালার ব্লাইন্ড কিনা। দেখি তো, বলো, এই যে প্রথমটা, এই প্রথমটা কত? আমি যেটার উপর মার্ক করছি এটা কত বলো? ওকে, 24 নাকি 74? আচ্ছা, তোমরা বলছো 74, লিখলাম 74। এটা কত বলো? এই যে 2 নাম্বারটা, এটা কত? এটা হচ্ছে 12, ঠিক আছে? এখন পর্যন্ত কাউরে পাওয়া গেল না, ঠিক আছে? এইবার বলো, এই যে এটা কত? এইটা কত? এইটা কত বলো?
42। আচ্ছা বুঝে গেছো 42, ভেরি গুড। ঠিক আছে, তাহলে বলো এটা কত? ওকে, অনেকে 74 বলতেছে, এটা কি দেখতে 74 এর মতো মনে হইতেছে? দেখি 71, 74, 761। ওকে 71। ওকে, তাহলে খেয়াল করো, আমি যদি এটার উপর আইকা দেখাই, ঠিক আছে, কত হয়েছে বলো? কত হয়েছে বলো? 71 হয়েছে, তাই তো? আচ্ছা, আর এই যে এই জায়গায় যে দুইটা আছে, এই দুইটা কি ফাইন্ড আউট করতে পারতেছো? এটা কি ফাইন্ড আউট করতে পারতেছো? এটা কত? 2। এটা কি ফাইন্ড আউট করতে পারতেছো? এটা 6 8, 6 8। আচ্ছা ঠিক আছে, 6। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারি। এই যে এই পদ্ধতিটার মাধ্যমে আমরা ডিটেক্ট করলাম, তোমরা কি বলতে পারবা তার মানে আমরা কেউ কালার ব্লাইন্ড না, কেউ কারো এই বর্ণান্ধ সমস্যাটা নাই? বলতে পারবা? এই যে পরীক্ষাটার মাধ্যমে শনাক্ত করলাম, এই পরীক্ষার নাম কি বলতো? ইশিহারা পদ্ধতি। পদ্ধতির নাম কি? ইশিহারা পদ্ধতি। ঠিক আছে, ইশিহারা পদ্ধতি। ইশিহারা পদ্ধতির মাধ্যমে হচ্ছে আমরা এই কারো কালার ব্লাইন্ডনেস আছে কিনা, বর্ণান্ধতার সমস্যা আছে কিনা আমরা হচ্ছে এটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে ইশিহারা পদ্ধতি বা টেস্টের মাধ্যমে হচ্ছে আমরা এটা ডিটেক্ট করতে পারি। এবার প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে বলবা, তোমরা এই যে বস্তু দেখো, দেখো চোখ দিয়ে দেখো, তাই না? তোমরা কি চোখের ভিতর হচ্ছে একটা জিনিস আছে রেটিনা, নাম শুনছো কিনা? চোখের ভিতরে হচ্ছে একটা জিনিস আছে রেটিনা। হ্যাঁ, এই রেটিনাতে দুই ধরনের কোষ আছে, একটা হচ্ছে কোন কোষ আর একটা হচ্ছে রড কোষ। আমাদের রেটিনাতে দুই ধরনের কোষ আছে। হ্যাঁ, একটা হচ্ছে কোন কোষ আর একটা হচ্ছে রড কোষ। তোমরা কি নাম শুনছো? কোন কোষ আর একটা হচ্ছে রড কোষ। কোষের নাম এগুলা, ঠিক আছে, নাম শুনছো। ওকে, এই যে কোন কোষ এবং রড কোষ, ঠিক আছে, ধরো কোন কোষে একটা প্রোটিন আছে, কোন কোষে একটা প্রোটিন আছে, প্রোটিন। এই প্রোটিনটার নাম হচ্ছে আয়োডপসিন। জাস্ট জানার জন্য জানা, প্যাচ লাগায় না ভাই, আয়োডপসিন কি জিনিস? আয়োডপসিন একটা প্রোটিন। এই যে আয়োডপসিন প্রোটিনে যদি জিনগত কোনো সমস্যা থাকে, আয়োডপসিন প্রোটিনে যদি কোনো জিনগত সমস্যা থাকে, তখনই হচ্ছে আমাদের এই সমস্যাগুলো হয়। ঠিক আছে, তাহলে কালার ব্লাইন্ডনেস সম্বন্ধে একটু ধারণা নিলা, ততটুকু নিলেই হচ্ছে চলবে। ঠিক আছে, চলো আমরা হচ্ছে এবার কালার ব্লাইন্ডনেস সম্বন্ধে হচ্ছে একটা দেখে আসি। খেয়াল করো, এই জায়গায় একটু বুদ্ধি করে দেখো। এই জায়গায় এই যে P2 বলা হয়েছে, P2টাই হচ্ছে কাইন্ড অফ আমাদের, এই যে দেখো এই যে P2, এটা হচ্ছে F1। F1, আচ্ছা বলো, যদি এটা F1 হয়, F1 হয়, তাহলে এটা কি সংকর হবে নাকি সংকর হবে না বলো? F1 জেনারেশনে যেগুলা পাওয়া যায়, কে যেন বলতেছে হবে না? সংকর হবে, মাস্ট সংকর হবে, তাই না? F1 এ সবগুলাই তো সংকর ছিল, তাই না? তাহলে খেয়াল করো, তো এই জায়গা থেকে আমি তোমাকে শিখাইছিলাম ফিনোটাইপ। বলো ফিনোটাইপ কি? জাস্ট শব্দ দিয়ে প্রকাশ করো। ফিনোটাইপ মানে কি? বাহ্যিক বৈশিষ্ট্য। ভেরি গুড, মনে আছে। এবার জিনোটাইপ কি? এই যে জিনকে প্রকাশ করলা, এই জিনগুলাই হচ্ছে জিনোটাইপ। শেষ। এবার আসো গ্যামিট। এই যে জিনগুলাকে এরকম গোল্লা দিয়ে দিলা, এই জিনগুলাকে যখন এরকম গোল্লা দিয়ে দিবা, এরকম গোল্লা দিয়ে দিবা, তখন এগুলো এক একটা হয়ে যায় গ্যামিট। ঠিক আছে, এই তো বুঝে গিয়েছো। তাহলে এইবার দেখো, আমরা এদিক থেকে হচ্ছে স্বাভাবিক পুরুষ নিলাম। কি নিলাম? স্বাভাবিক পুরুষ। বেশ, স্বাভাবিক পুরুষ। এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা কেন দিয়েছি? দেখো এই জায়গায় দেখো এক্স প্লাস আছে একটা পুরুষে, মহিলা তো আছে এক্স প্লাস, আবার মহিলা তো আছে এক্সি। জাস্ট এইটা থেকে সেপারেট করার জন্য আমরা এই প্লাস চিহ্নটা দিয়েছি, আর কিছুই না। প্রশ্ন করবা না যে হচ্ছে ভাই কেন প্লাস দিয়েছেন, কেন প্লাস দিয়েছেন, আর কিছুই না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে স্বাভাবিক পুরুষের জন্য। এই যে বর্ণান্ধ বাহক মহিলার জন্য হচ্ছে এক্স প্লাস এক্সি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের বর্ণান্ধ বাহক মহিলার জন্য। খেয়াল করো, সি দিয়ে বোঝায় কেরিয়ার। এই সি দিয়ে কি বোঝায় বলো? সি দিয়ে কি বোঝায়? কেরিয়ার। কেরিয়ার মানে কি? বাহক। কেরিয়ার মানে কি? এই কেরিয়ার শব্দের মানে কি? বাহক। তার মানে হচ্ছে দেখো, এই যে বর্ণান্ধ বাহক মহিলা, তার মানে হচ্ছে এই মহিলার এই যে এক্স ক্রোমোসোমে হচ্ছে কি আছে? একটা বর্ণান্ধ বহনকারী জিন আছে। বুঝা গেছে? বর্ণান্ধ বহনকারী জিন আছে। 1 মিনিটের মধ্যে ব্রেক দেবো, এটা পড়াইয়েই হচ্ছে আমি ব্রেক দিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে হচ্ছে বর্ণান্ধ বহনকারী জিন আছে কোথায় বলো তো? এই যে এক্সির মধ্যে। ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? বর্ণান্ধ কি? হায় হায়, বর্ণান্ধ কি? বর্ণান্ধ হচ্ছে যখন তুমি রাস্তাঘাটে চলতে যাবা, গাড়ি চালাইতে যাবা, গিয়ে দেখবা যে হচ্ছে এই যে রাস্তায় রেড লাইট দেয় না,
এই যে লাল বাতি জ্বললে থামতে হবে অথবা হচ্ছে সবুজ বাতি জ্বললে চলতে হবে, তখন তুমি যদি হচ্ছে বর্ণান্ধ হও তাহলে তুমি এটা বুঝবা না। তুমি লাল জিনিসকে উল্টা পাল্টা দেখবা, কালো দেখবা, সবুজ জিনিসকে হচ্ছে কালো দেখবা, মানে বিশ্রী কালার দেখবা, যেই কালার সেই কালারটা দেখবা না। এটাই হচ্ছে গিয়ে কালার ব্লাইন্ডনেস, এটাই হচ্ছে গিয়ে বর্ণান্ধতা। বুঝছো কিনা বলো? না বুঝলে তোমার আর বোঝানো যাবে না তোমারে। আচ্ছা দেখো, তাহলে এই জায়গায় আমরা যে পৃথক করলাম, এবার তোমরা হচ্ছে ক্রস ঘটাও। দেখো আমরা ক্রস ঘটাইলে দেখো কি কি পাইছি, এই যে এক্স প্লাস এক্স প্লাস, হ্যাঁ, তারপর দেখো এক্স প্লাস ওয়াই। তাহলে এবার এদিক থেকে দেখো আমাদের এইটাতে জাস্ট তোমরা ফাইন্ড আউট করবা কোনটাতে এক্সি প্রেজেন্ট, কোনটাতে এক্সি প্রেজেন্ট, এটা ফাইন্ড আউট করো। বলো কত নাম্বার কোয়াড্রেন্টে এক্সি? এটা হচ্ছে 1 নাম্বার কোয়াড্রেন্ট, এটা 2, এটা 3 ধরো, এটা হচ্ছে 4। বলো কত নাম্বার কোয়াড্রেন্টে এক্সি প্রেজেন্ট? ভাই 3 আর 4 নাম্বার কোয়াড্রেন্টে এক্সি প্রেজেন্ট, ঠিক আছে। আচ্ছা এক্সিটা কিসের জিন বহন করে বলো? এক্সি কিসের জিন বহন করে? তোমাদের এই লেভেলের জন্য এগুলো একটু কঠিন, তো তাই ভাইয়া বারবার বলা হচ্ছে। এক্সিটা কিসের জিন বহন করে ভাইয়া? বর্ণান্ধ হওয়ার জিন বহন করে, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গা থেকে আহ এই জায়গা থেকে দেখো আমাদের এই যে মায়ের মধ্যে দেখো এই যে এক্সি আছে, তার মানে আগেও তার মধ্যে যেই নমুনা ছিল এখনো তার মধ্যে এই নমুনাটাই আছে। তাহলে সে কিন্তু এখনো বাহক, সে কি এখনো বাহক, সে বর্ণান্ধ না। কিন্তু দেখো এই যে পুরুষে এখন কি চলে আসছে, এই যে এক্সিটা চলে আসছে, তার মানে সে কি? সে হচ্ছে বর্ণান্ধ। সে কি বর্ণান্ধ? সে হচ্ছে কালার ব্লাইন্ড। সে হচ্ছে লাল সবুজ ভালো করে দেখবে না। ব্যাপারটা হচ্ছে এই যে লাল সবুজ ভালো করে দেখবে না। ওয়াই সি কি জিনিস ভাইরে? ওয়াই সি তো লিখি নাই। তাহলে দেখো এই যে এক্স এর উপর যে সিটা, এই সি দ্বারা জাস্ট এক্সটাকে আলাদা করছি, যে এইটা হচ্ছে বর্ণান্ধের জিন বহন করে, এই জন্য সিটা দিয়েছি, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে দেখো এই জায়গা থেকে তুমি একটা কথা বলো তো, কে বাহক হয়? বলো কে বাহক হয়? সব সময় এটা একটা কমন কথা, কে বাহক হবে? কে বাহক হয় বলো? ওকে, ফাটাই ফেলাইতেছো। এবার কে আক্রান্ত হবে? কে আক্রান্ত হবে? কে ক্ষতিগ্রস্ত হবে? কে ক্ষতিগ্রস্ত হবে বলো? এই তো বুঝে গিয়েছো। আচ্ছা, এখন এই যে এই কারণগুলোর কারণেই হচ্ছে মূলত এই ঘটনা হয়। তো তারপরে হচ্ছে আমি আরেকবার রিপিট করবো, রিপিট করে হচ্ছে এই স্লাইডটা থেকে চলে যাব, হ্যাঁ, তোমাদের যে এবং ব্রেকটা দিয়ে দেব। তাহলে খেয়াল করো যে অনেকেই হচ্ছে জানতে চাইছিলা ভাইয়া, একটু ভাইয়ারা একটু, তাহলে দেখো ওকে, তাহলে আমরা হচ্ছে এ কে বাহক হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর কে হচ্ছে আক্রান্ত হয়, কেন আক্রান্ত হয় আমরা কিন্তু জেনে গেলাম। এই যে হচ্ছে আমাদের এই এক্স ক্রোমোসোমটাতে সমস্যা হওয়ার কারণে এই ঝামেলাটা হয়, এবং এই এক্স ক্রোমোসোমটা হচ্ছে শুধু মায়াতে পাওয়া যায়, দ্যাটস মা হচ্ছে বাহক। আর কোনো ক্রমে সেটা যদি হচ্ছে ছেলেতে চলে আসে তাহলে ছেলে হয়ে যাবে আক্রান্ত, আর কোনো কথা নাই, ঠিক আছে। তাহলে চলো পাপা এই স্লাইডটা আমরা এখন একটা ব্রেক দেবো, হ্যাঁ। পড়ার বেশি না, আর দুই একটা স্লাইড ছিল, দুই একটা স্লাইড ছিল, তোমরা ব্রেক চাচ্ছ তাই ব্রেক হচ্ছে দিলাম, ঠিক আছে। এখন বাজে হচ্ছে 10:03, আমরা হচ্ছে গিয়ে 20:05 হচ্ছে ব্যাক করবো, আচ্ছা 06-এ ব্যাক করবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আমি এই সুযোগে হচ্ছে এটা তোমাদের জন্য ব্রেক, যারা হচ্ছে একটু জিরানো দরকার একটু জিরিয়ে নাও, আর দুই একটা স্লাইড আছে তাহলে পড়া শেষ, হ্যাঁ। আর বাকিদের সাথে আমি একটু কথা বলি, অনেকের হয়তো অনেক প্রশ্ন করে ফাটাই ফেলাইতেছে, দেখি দেখি। আচ্ছা ভাইয়া, কোনো মেয়ে কালার ব্লাইন্ড যদি হইতে চায় তাহলে তার অবশ্যই দুইটাতেই এক্সি এক্সি থাকতে হবে, ঠিক আছে। মেয়ে যদি কালার ব্লাইন্ড হইতে চায় তাহলে তার এইরকম হওয়া লাগবে, এরকম হওয়া লাগবে। যদি এরকম হয় তাহলে কালার ব্লাইন্ড হবে মেয়ে, ঠিক আছে। মেয়ে সাধারণত হচ্ছে কালার ব্লাইন্ড হয় না, ঠিক আছে। তো এইটাই জানো তোমরা। আপাতত ভাইয়া মেয়ে কেন হবে না এগুলো নিয়ে পরে জানবা, আপাতত বেসিকটা হচ্ছে এই যে কালার ব্লাইন্ড কেন হয়, জাস্ট এই ঘটনাটা হচ্ছে জানলা, ঠিক আছে ভাইরা। ওকে, দেখি আর কি প্রশ্ন আছে, আর কি বিদঘুটে প্রশ্ন আছে, একটু দেখে আসি তোমাদের কাছ থেকে। আহ, আপ, 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 যেন স্যার আমি নতুন এখানে শুনি। আচ্ছা ভাই, ছেলেরা কি অবিশুদ্ধ? এক্স ওয়াই কেন?
ও আচ্ছা, এই এই জায়গা ভাই এক্স ওয়াই দ্বারা বিশুদ্ধ অবিশুদ্ধ বুঝায় না। একটা ছেলে হওয়ার জন্য মানে পুংলিঙ্গের জন্য ক্রোমোসোম হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে ভাই? ফার্স্ট জনুতে বর্ণান্ধ না হয়ে সেকেন্ড জনুতে কেন হলো? ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, তো এই জায়গায় দেখা হচ্ছে, হ্যাঁ এই জায়গায় দেখো আমরা যেটা তোমাদেরকে পড়াইছি, হ্যাঁ যে সেকেন্ড জনু থেকে হচ্ছে আমরা সরি আমরা দেখো খেয়াল করে দিক থেকে সবসময় হচ্ছে আমাদের আগে বাহকটা থাকা লাগবে, হ্যাঁ এই যে দেখো আমাদের এই যে এক্সি, হ্যাঁ সবসময় হচ্ছে আগে মাকে আমরা বাহক ধরে হচ্ছে হিসেবটা করি, এবং হচ্ছে দেখো বাবাকে এই জায়গায় এই যে এক্স ওয়াই দ্বারা কিন্তু আমরা হচ্ছে ইয়া বুঝাই নাই, অবিশুদ্ধ বা সংকট টঙ্কর এগুলো বুঝাই নাই, ঠিক আছে? সো জাস্ট এটাই মনে রাখো যে F1 জন্য আমরা শুরু করি। আচ্ছা দেখি আর কিছু কোয়েশ্চেন। সন্তানের লিঙ্গ নির্ধারণের উপর কি মায়ের, আচ্ছা ভাইয়া বলতে পারো যে হচ্ছে পুরুষ বা ছেলে হওয়ার জন্য বাবা বেসিক্যালি রেসপন্সিবল, বাট দিন শেষে ঘুরে ফিরে হচ্ছে আল্লাহ যা চান ঠিক তাই হবে, ঠিক আছে? যদি ওয়াইটা শুধু বাবাতে পাওয়া যায়, সো ওয়াই যদি বাবা থেকে না আসে তাহলে তো ছেলে হবে না, এটা প্রশ্ন থেকেই যায়। আচ্ছা ভাইয়া এই স্লাইডটা আবার বুঝাইলে, স্লাইডটা রিভিউ দেখো ভাইয়া। ভাইয়া রাইহান স্লাইডটা আবার রিভিউ দেখা। ওয়াইসি হতে পারে না, ওয়াইসি হয় না ভাইয়া। আচ্ছা, এই ডিফেক্ট গুলা শুধু হয় এক্স ক্রোমোসোমের কারণে, হ্যাঁ ওয়াই ক্রোমোসোমের কারণে না। এক্স ক্রোমোসোমে কোনো ঝামেলা হইলে হচ্ছে এগুলা হয়, ঠিক আছে? বাবা বাহক হয় না, না বাবা বাহক হয় না, ঠিক আছে? প্রপোজ করতে ভয় লাগে, কইরো না। আচ্ছা ওয়াইসি হতে পারে না কিন্তু, ঠিক আছে? ভাইয়ার লেখা খারাপ, হ্যাঁ ভাইয়ার লেখা প্রচন্ড খারাপ ইসমাইল। এক্স রেটেড জিন, এখন এইটা তো বাবার ইচ্ছার উপর ডিপেন্ড। আচ্ছা বাহক হলে ঠিকঠাক মতো র্যাঙ্ক দেখাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা মোটামুটি হচ্ছে তোমাদের কাছ থেকে অনেক প্রশ্নের অ্যান্সার নিলাম, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের ফ্লুতে যাই। হ্যাঁ আমাদের ব্রেক শেষ তো, চলো আমরা থ্যালাসেমিয়াতে ব্যাক করি। আচ্ছা থ্যালাসেমিয়াটা কি জিনিস? থ্যালাসেমিয়াটা হচ্ছে এমন একটা ডিজিজ, হ্যাঁ থ্যালাসেমিয়াটা হচ্ছে এমন একটা ডিজিজ যেই ডিজিজে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন ধ্বংস হয়। এবার তোমরা বলো হিমোগ্লোবিন চিনো কিনা? হিমোগ্লোবিন ধ্বংস হয়, তোমরা হিমোগ্লোবিন চিনো কিনা? ওকে হিমোগ্লোবিন চিনো, তাহলে চট করে ভাইকে জানাই দাও এই হিমোগ্লোবিন কোথায় থাকে, বলো হিমোগ্লোবিন কোথায় থাকে? বা হিমোগ্লোবিন আরবিসি থাকে। এবার আমি যদি তোমাকে বলি যে থ্যালাসেমিয়াতে আরবিসি ধ্বংস হয়, আরবিসি উৎপন্ন হতে পারে না, আরবিসি উৎপন্ন হইলে সেটা নষ্ট হয়ে যায়, এটা কি ঠিক হবে কি ঠিক হবে না বলো? অবশ্যই ঠিক হবে, কারণ হিমোগ্লোবিনে তার প্রধান উপাদান, সে না থাকলে তো কিছুই নাই, ঠিক আছে? তো আমরা থ্যালাসেমিয়াটাকে তোমাদের বইতে হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং হচ্ছে বিটা থ্যালাসেমিয়া এই দুইটা পার্টে আলোচনা করছে। তো তোমরা হচ্ছে এই দুইটা সম্বন্ধে জানো যে আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া এই দুইটা প্রকার, ঠিক আছে? থ্যালাসেমিয়া কত প্রকার, এই প্রকার। এগুলো নিয়ে ভবিষ্যতে যদি কখনো হচ্ছে মেডিকেলে চলে আসো বা হচ্ছে এগুলো নিয়ে অনেক ডিটেলস জানতে পারবা। তারপর থ্যালাসেমিয়া আর কেন হয়, কারণ কি, এগুলা তোমার বই থেকে ভালো করে একটু দেখে নিবা, পরীক্ষাতে চলে আসতে পারে, ঠিক আছে? ওকে, তারপরে এই জায়গায় দেখো, এই জায়গায় তোমাকে বোঝানোর জন্য কতগুলো ইয়ে দিয়েছে দেখো। এই যে থ্যালাসেমিয়ার জন্য জিন, মানে এই স্মলারটা হচ্ছে থ্যালাসেমিয়ার জিন বহন করে, মানে এই জিনটা যদি হচ্ছে যাইতে পারে তাহলে ওই ব্যক্তির দেহে থ্যালাসেমিয়া হবে। আর এটা হচ্ছে সুস্থ জিন। এবং দেখো এই জায়গায় হচ্ছে কি নিয়েছে, হ্যাঁ দেখো আহ বাবার দেহে দেখো থ্যালাসেমিয়ার জিন আছে, মায়ের দেহ দেখো থ্যালাসের জিন আছে, দুইজনই হচ্ছে বাহক। এই যে চিহ্নটা দ্বারা বাহককে বুঝাইছে, ঠিক আছে? দেখো দুইজনই হচ্ছে বাহক। এরপর এই দিক থেকে খেয়াল করো, আমরা যদি হচ্ছে এবার খেয়াল করি যে মায়ের জন্য, হ্যাঁ এই যে মায়ের জন্য হচ্ছে আমরা এই দুইটা নিলাম, হ্যাঁ বাবার জন্য হচ্ছে এই দুইটা, এবং তাদেরকে আলাদা করে দিয়ে যেগুলা পাইলাম দেখো। তোমরা এবার এদিক থেকে একটু ভাইকে বুঝে বলো, হ্যাঁ তোমরা বুঝে বলো, আমি যদি হচ্ছে কোথাও এই দুইটা আর পাইলাম, দেখো এই যে দুইটা আর পাইলাম, এটা কেমন হবে বলো? এই যে দুইটা স্মল আর পাইলাম, এরা কেমন হবে? হ্যাঁ ভাইয়া ব্রেক শেষ। এই যে দুইটা স্মল আর পাইলাম, এই দুইটা স্মল আরই তো হচ্ছে কি বলতো, এই থ্যালাসেমিয়ার জিন, এই যে থ্যালাসেমিয়ার জিন, তার মানে এরা হবে কি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। কেমন বলতো? থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। এবং দেখো সম্ভাবনা 4/1 মনে রাখতে হবে, সম্ভাবনা 4/1, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো হচ্ছে এই জায়গায় দেখো, এটার মধ্যে দেখো থ্যালাসেমিয়ার জিনও আছে আবার সুস্থ জিনও আছে, তার মানে সে হচ্ছে বাহক। যদি এরকম হয় তাহলে বাহক। দেখো এই জায়গায় দুইজন হচ্ছে বাহক, কয়জন বাহক এরা? দুইজন বাহক, মাথায় রাখতে হবে। আর একজন দেখো ফুললি সুস্থ। তাহলে তোমার এই জায়গা থেকে পরীক্ষায় এই জিনিসগুলো এমসিকিউতে চলে আসতে পারে যে একজন বাহক, থ্যালাসেমিয়া বাহক মা এবং থ্যালাসেমিয়া বাহক বাবার মধ্যে হচ্ছে কি হলো, তাদের থেকে 4জন সন্তান হইলো। এই 4জন সন্তানের মধ্যে সুস্থ সন্তানের সম্ভাবনা, সুস্থ সন্তান হবে কতজন বলো? সুস্থ সন্তান হবে কতজন? সুস্থ সন্তান হবে একজন। ভেরি গুড। বলো এই জায়গায় থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান হবে কতজন? তাও একজন। এবার থ্যালাসেমিয়া বাহক হবে কতজন?
থ্যালাসেমিয়া বাহক হবে কতজন? 2 জন। এই যে বুঝতে পারছো, এইটাই হচ্ছে এনাফ, এটাই তোমাদের এই লেভেলের জন্য পারফেক্ট, এর বাইরে তোমাদের যাওয়াই দরকার নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা এই পোলের অ্যান্সার গুলা করে ফেলো, একটু পোলের অ্যান্সার গুলা করে ফেলো। বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে? ফাটাইয়ে ফুটাইয়ে অ্যান্সার করার কথা, তাই না? বলো। পোলের অ্যান্সার করো। ওকে ওকে, হ্যাঁ বাবা 100%, বা এখন পর্যন্ত মাত্রই হচ্ছে ফল করলো। যাই হোক, যারা 20 সেকেন্ড সময় দেবো, 20 সেকেন্ডের মধ্যে হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, তাহলে দেখো তোমরা ভালোই অ্যান্সার করছো, হ্যাঁ ভালোই অ্যান্সার করছো, ভালোই অ্যান্সার করছো। তাহলে চলো, সবাই জানে যে হচ্ছে আমাদের বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের জিন। ঠিক আছে, ওকে, চলো আমরা পরের কোশ্চেনে যাই। ম্যান্ডেলের সূত্রের মানে হচ্ছে, সূত্র বলতে তার প্রথম সূত্র, এবং আমরা এটা তোমাদেরকে মাত্রই হচ্ছে পড়াইছি, তাই না? বললো। তাহলে সূত্রের অনুপাতটা কত বলে ফেলো, এটা তো সবার পারার কথা, একদম ইজি কোশ্চেন, এবং এই কারণ পড়াইছি একটা সূত্র। এই তো অনেকে যে 1:2 দাগাইতেছো, 2:3 দাগাইতেছো, তোমরা কি হচ্ছে ক্লাসে ছিলা না? এটা যে ভাই রিপিট করে পড়ানো হয়েছে, আর তোমরা কিভাবে পারবা বলো? তোমাদেরকে পড়াচ্ছি একটা, তোমরা প্রশ্ন করতেছো থার্ড জেন্ডার নিয়ে, ট্রান্সজেন্ডার নিয়ে প্রশ্ন করতেছো, বই এই পৃষ্ঠে এটা আছে, এটা বুঝি নাই। আগে আমি যা বুঝাচ্ছি তা তো বুঝো, তা না বুঝলে তো হবে না। ওকে ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে, এটা ভালোই করছে যারা। তাহলে কি হবে ভাই, একটাই তো পড়াইছি 3:1। ঠিক আছে, ওকে, পরে ইয়েতে যাও। থ্যালাসেমিয়া কত ধরনের হয়? এটা একেবারে সিলি কোয়েশ্চেন, মাত্রই হচ্ছে বলে দিছে, এবং ধুমায়া ধুমায়া হচ্ছে অ্যান্সার দিয়ে চলে যাবা। মাত্রই বলছি থ্যালাসেমিয়া হচ্ছে এই প্রকার হয়, কি কি থ্যালাসেমিয়া প্রকারটাও বলে দিছি, তাই না? বলো। আচ্ছা, দেখো মাত্র বলার পরও এই স্টুডেন্ট গুলা কিন্তু ক্লাসে ছিল, তাই না? বলো, ক্লাসে ছিল। আচ্ছা যাক, সমস্যা নাই, সবাইকে নিয়ে আগানো যাবে না। ওকে, জান্নাতুল, হ্যাঁ জান্নাতুল, ভেরি গুড জান্নাতুল, বিজয় হবে 2 এর অক্ষরে। ঠিক আছে, দেখো খারাপ রেজাল্ট করছে, হ্যাঁ? এটা হচ্ছে কি 2 প্রকার মাত্রই বলছি, আলফা থ্যালাসেমিয়া, বিটা, আলফা আর হচ্ছে বিটা। ঠিক আছে, ওকে চলো। তাহলে ইশিয়ারা কালার টেস্ট দিয়ে কি নির্ণয় করা যায়? হ্যাঁ, এটা দিয়ে তোমরা কিন্তু একটু আগে প্রমাণ করে দিছো যে হচ্ছে তোমরা কেউ বর্ণান দাও না। তাহলে এবার এই যে পদ্ধতিটার অ্যান্সার দিয়ে জানাই দাও যে হচ্ছে ভাই আমরা কিন্তু জানি। ওকে, হাই হাই, আচ্ছা ঠিক আছে, ভালোই অ্যান্সার করতেছো, ভালোই অ্যান্সার করতেছো, চলে। সবার অ্যান্সার করতে পারাটা ভালো ছিল, যে হচ্ছে ভুল না করে, যে 26 জন 6 জন মোটটা হচ্ছে 29 জন, প্রায় 35 জনের মতো ভুল করলা। তোমাদের কি করা উচিত? তোমাদের কি বলবো, তোমরা কালার ব্লাইন্ড, তোমরা সঠিক অ্যান্সারটা দেখতেছো না? তোমরা বলো যে ভাই আমরা কালার ব্লাইন্ড হয়ে গেছি। তাহলে ইশিয়ারা টেস্টের মাধ্যমে তো আমরা হচ্ছে লাল সবুজ বর্ণাঢ্যতা টেস্ট করে থাকি। তারপরে দেখো এই যে ম্যান্ডেলের সূত্রের ফলাফল দেখাও, তো ভাইয়া তো তোমাদেরকে করে দেখাইছি। থ্যালাসেমিয়ার কারণ, লক্ষণ ও চিকিৎসা বই থেকে সুন্দর করে হচ্ছে দেখে দেখে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, সো এই ছিল তোমাদের সাথে আজকের ক্লাস। ঠিক আছে, লাল সবুজটা খুবই কমন। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। আর শুভ্র, তুমি কি কোনো হচ্ছে কিউএন এর অ্যান্সার দিবা, নাকি হচ্ছে আমরা হ্যান্ড রেজে চলে যাব? আহ, কোন ভাই আছেন? হ্যাঁ বাবা, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, একটু হ্যান্ড রেজটা নিয়ে নেন। জি ভাইয়া, আচ্ছা আমি পারমিশন দিচ্ছি, ওরা কোশ্চেন করুক। ওকে, হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া, হ্যালো, বলো। ভাইয়া একটু ওই মটরশুটি নিয়ে যে পরীক্ষাটা করেছিলাম, জিন হুম হুম লম্বা খাটো নিয়ে, হুম একটু ওই হুম স্লাইডে। হুম, শিওর 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 শিওর। মটরশুটি, মটরশুটি কোথায়? আচ্ছা, ওকে, হ্যাঁ ভাইয়া বলো। তুমি স্লাইড দেখতে পাচ্ছো? ইফরাত, ভিডিও অন করা যাবে না। ভাইয়া বলো, তুমি কি স্লাইড দেখতে পাচ্ছো? জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যাটা বলো। এটা ভাইয়া, এই বড় হাতের টিটা হচ্ছে আপনার প্রকট জিন, আর ছোট হাতের টিটা হচ্ছে প্রচ্ছন্ন জিন, হ্যাঁ, এটা তাই না আমরা ভাইয়া? এইভাবে ধরে নিছি, হ্যাঁ আমরা ধরে নিছি এইভাবে। আচ্ছা আচ্ছা। আর ভাইয়া প্রকট জিন তো, মানে প্রকট জিনের বৈশিষ্ট্য সবসময় প্রকাশ পাবে, তাই প্রকাশ তো? পাবে, হ্যাঁ প্রকাশ পাবে। আচ্ছা আচ্ছা। জি ভাই, এটাই এটাই। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া পরে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে কথা বলতেছো? ভাইয়া আমি তানজিৎ। হ্যাঁ হ্যাঁ তানজিৎ, বলো। জি ভাইয়া, থ্যালাসেমিয়ার স্লাইডটাতে একটু গেলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর, হ্যাঁ। হুম, বলো।
ভাইয়া স্লাইড দেখা যাচ্ছে না। একটু ওয়েট করো। এখন দেখতে পাচ্ছো? উম, জি ভাইয়া এখন দেখা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, বলো। ভাইয়া আর কি যে এখানে এইচবি ধ্বংস পায়, আরবিসি ভাইয়া, আলফা বিটা ভাইয়া আর কি এগুলা ভাইয়া বুঝতে আচ্ছা একটু তুমি, কষ্ট হচ্ছে। আচ্ছা সমস্যা নেই। দেখো, থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ, হ্যাঁ, যে রোগে হচ্ছে আমাদের আহ লাল রক্তকণিকা অর্থাৎ আরবিসি, আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল। তুমি কি এটা জানতা ভাইয়া? রেড জি ব্লাড ভাইয়া সেল। জানতাম। আচ্ছা, এই রেড ব্লাড সেলের মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে, বুঝা গেছে? তো এই যে হিমোগ্লোবিনটা হচ্ছে মূলত থ্যালাসেমিয়ার যে জিনটা, যেমন ধরো হচ্ছে আর জিন, বুঝা গেছে? থ্যালাসেমিয়ার জিনটা কি? জি ভাইয়া। আর। এই আর আর জিনটা হচ্ছে কি করে? আর জিনটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনটাকে ধ্বংস করে দেয়, বুঝা গেছে? তো যদি জি হিমোগ্লোবিনটা ভাইয়া। ধ্বংস হয়ে যায়, আলটিমেটলি হিমোগ্লোবিন মানেই কিন্তু আরবিসি, বুঝা গেছে? কারণ জি আরবিসির ভাইয়া। মেইন কম্পোনেন্ট হচ্ছে, তো হিমোগ্লোবিন ধ্বংস হয়ে যাওয়া মানে কে ধ্বংস হয়ে যাওয়া বলো তো ভাইয়া? আরবিসি ধ্বংস হয়ে যাওয়া। আরবিসি। হ্যাঁ, তার মানে বডিতে আরবিসি কমে যাবে। এই কারণে থ্যালাসেমিয়াতে হচ্ছে 3 মাস পর পর রক্ত দিতে হয়, ঠিক আছে? তারপর দেখা হচ্ছে জি গিয়ে ভাইয়া। এই থ্যালাসেমিয়াটা দুই ধরনের, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। জাস্ট এটাই বলছি, এখন ক্লিয়ার? জি ভাইয়া, আলফা মাইনাস টি, না না, বিটা মাইনাস মাইনাস। না, মাইনাস না, হ্যাঁ, মাইনাস না, এটা হচ্ছে, আচ্ছা, থ্যালাসেমিয়ার দুইটা প্রকার, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আমি জাস্ট এই টি দিয়ে বুঝেছি থ্যালাসেমিয়া, এই টি দিয়ে ও থ্যালাসেমিয়া আচ্ছা বুঝেছি, ভাইয়া। বুঝে গেছে? জি আর ভাইয়া ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, নেক্সট কোয়েশ্চেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কে কথা বলছো? ভাই আমি রাতুল বলছি। হ্যাঁ, রাতুল অ্যাপ্রোচ। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে ডিএনএ এর অনুলিপন থেকে ভাই। আচ্ছা, হ্যাঁ বলো। আচ্ছা ভাই, ডিএনএ এর মধ্যে ভাই মানে দুটি ডিএনএ থাকে, মানে ভাই দুটি সূত্র থাকে না? হ্যাঁ, দুইটা সূত্র থাকে। আচ্ছা ভাই, মানে দুইটা সূত্রের মধ্যে একটি পুরাতন সূত্র রয়ে যায় আর তার সাথে একটি নতুন সূত্র, মানে নতুন এসে সূত্র যোগ যুক্ত হয়। হয়, এটা হ্যাঁ ভাই হ্যাঁ, আমি বুঝি নাই। আচ্ছা। তুমি এই জিনিসটা বুঝছো না, ওয়েট করো ভাইয়া। আচ্ছা, এই জায়গা থেকে দেখো, আমি হচ্ছে একটা ডিএনএ এর কি ধরো, এটা হচ্ছে একটা পুরাতন ডিএনএ, ঠিক আছে? এই যে দুইটা দিলাম না, জি ভাই। দুইটা সূত্র, এবার এই দুইটা হচ্ছে এভাবে আলাদা হয়ে গেল, দেখো। তো এই দুইটা কি এখনো পুরাতন সূত্র কিনা বলো তো? জি ভাই। তুমি আচ্ছা, এবার হচ্ছে ভাইয়া অন্য একটা কালার দিচ্ছি, তুমি খেয়াল করো। এবার দেখো, এবার এই জায়গা আরেকটা সূত্র আসছে, দেখো, আরেকটা সূত্র আসছে, দেখছো? এই যে নতুন জি সূত্রটা তৈরি হইলো। তো দেখো, এখন হচ্ছে তারা এইভাবে বন্ড তৈরি করলো, ঠিক আছে? এভাবে আবার নতুন ডিএনএ হইলো। তার মানে আমাদের এই ব্যাপারটা হচ্ছে এরকম, যে ডিএনএ এর অনুলিপনে হচ্ছে একটা সূত্রক আগে থেকেই থেকে যাবে। যেমন এটা একটা নতুন ডিএনএ হইলো, এটা একটা নতুন ডিএনএ হইলো, এই ডিএনএ তে একটা সূত্রক আগে থেকে আছে, ঠিক কিনা বলো? এই একটা সূত্র, আর নতুন আরেকটা সূত্র তৈরি হয়। এই কারণে যেহেতু অর্ধেক রক্ষা পায়, এই কারণে বলে অর্ধ সংরক্ষণশীল। এবার বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, নেক্সট আসসালামু কোয়েশ্চেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। ভাইয়া থ্যালাসেমিয়ার স্লাইডটাতে একটু গেলে ভালো হতো। আচ্ছা, থ্যালাসেমিয়া, ঠিক আছে, থ্যালাসেমিয়া, হ্যাঁ ভাইয়া। থ্যালাসেমিয়া রোগের জন্য কি ভাইয়া দুইজনেরই বাহক হইতে হয়, অর্থাৎ বাবা মা দুইজনের? আচ্ছা, দুইজনের বাহক হতে হয় কিনা, আমরা এই যে অনুপাতটা দেখাইছি, দুইজনকে বাহক ধরে দেখাইছি, বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। দুই, একজনের বাহক হইলেও সমস্যা নাই, ঠিক আছে? মধ্য কথা হচ্ছে, যদি কারো মধ্যে একটা জিন থেকে যায়, ঠিক আছে, থ্যালাসেমিয়ার যে জিনটা, এই যে আর জিনটা যদি থেকে যায়, তাহলে সে হচ্ছে বাহক, ঠিক কিনা? তো তার সাথে যদি একটা সুস্থ মানুষের এভাবে ক্রস হয়, সুস্থ মানুষের ক্রস হয়, তাহলে কিন্তু তার মধ্যে এটা ছড়ানোর একটা প্রবাবিলিটি আছে। কিন্তু এই জায়গা থেকে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা থ্যালাসেমিয়া আক্রান্ত কাউকে যদি দেখাইতে যাই যে এই ব্যক্তিটা থ্যালাসেমিয়া রোগ আছে এই ব্যক্তির শরীরে, ঠিক আছে, তখন হচ্ছে দেখো, দুইজন যদি থ্যালাসেমিয়ার বাহক না হয়, তখন তুমি এটা দেখাইতে পারো না। দেখো, আমরা যে এই যে একজন পাইছি আক্রান্ত, ঠিক আছে, আক্রান্ত পাইতে গেলে কয়টা জিন লাগলো? এই দুইটা আর জিন লাগবে কিনা বলো? আমি কি বলছিলাম, একটা বৈশিষ্ট্য প্রকাশে দুইটা জিন লাগবে, ঠিক কিনা? তো এখানে সে যে থ্যালাসেমিয়া আক্রান্ত, এই থ্যালাসেমিয়ার একটা বৈশিষ্ট্য, এটার জন্য দুইটা জিনই তো লাগবে, আমি দুইটা স্মল আর লাগবে। এই কারণে হচ্ছে দুইটাকে বাহক দেখায় আমরা তোমাদেরকে দেখাইছি, বুঝা গেছে? আর ভাইয়া 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ, এগুলো মানে কি? আচ্ছা, এখানে দেখো, এখানে সন্তান কয়টা হয়েছে বলো তো? এক নাম্বার চারটা। কয়টা সন্তান হয়েছে? 4টা সন্তান। এই 4টা সন্তানের মধ্যে আক্রান্ত কয়জন? একজন। একজন। তাহলে কয় ভাগ হয়েছে? 4 ভাগের 1 ভাগ কিনা?
ও আচ্ছা ভাইয়া, বুঝছি এবার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, নেক্সট কোয়েশ্চেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। ভাইয়া আজকে দুইটা জিন একটা বৈশিষ্ট্য বহন করে, আর বইয়ে আছে একটা জিন একটা আ- বৈশিষ্ট্য বহন করে, এটা নিয়ে একটু কনফিউজ আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, সাধারণ অর্থে হচ্ছে যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে আমাদের দুইটা জিন চাই, ঠিক আছে? জি। এটা এটা হায়ার ক্লাস স্তর, এটা বড় হইলে হচ্ছে ঠিক এভাবে পড়বে। এখন তোমাদের বইতে যদি ঠিক এভাবে দেওয়া থাকে একটি জিন, এরকম হুবু লেখা আছে যে একটি জিন বৈশিষ্ট্য প্রকাশ করে, উম, এরকম লেখা তোমার বইতে আছে? বইয়ে লেখা আছে সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে। আচ্ছা, একটি নির্দিষ্ট জিন থাকে কিন্তু আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া তোমাকে যেটা বলছি আপাতত এই বেসিকটা নিয়ে থাকো, হ্যাঁ? যে যেমন কালো বৈশিষ্ট্য, সাদা বৈশিষ্ট্য, লম্বা বৈশিষ্ট্য, খাটো বৈশিষ্ট্য, এই একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য, এই একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য আমাদের জিন অ্যাটলিস্ট দুইটা চাই, ঠিক আছে? অ্যাটলিস্ট দুইটা চাই। এখন এই যে একটাই একটা নিয়ে আপাতত থাকো, ধরে নিতে পারো, কিন্তু এটা ভালো থট না, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া এখানে 262 পৃষ্ঠায় লিখছে যে ডিএনএ নিজের হুবহু অনুলিপি। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমার প্রশ্ন ছিল, বেসিক্যাল আচ্ছা এরকম এই অনেক জায়গায়, কিছু লিখছে, এগুলো ভাই বুঝি নাই। আচ্ছা একটু ওয়েট, দুইজন একসাথে কথা বলতেছো। প্রথম জন বলো, কি যেন হচ্ছে 262 নাম্বার পেজে কি যেন ছিল, বলো তো তুমি আবার। ভাইয়া আরমান। হ্যাঁ হ্যাঁ আরমান, তুমি বলো। ভাই এখানে লিখছে ডিএনএ থেকে আরএনএ প্রয়োজনীয় অনুলিপি নিয়ে সাইটোপ্লাজমের রাইবোজোমে আসে, তারপর প্রোটিন প্রথমে জমা হয়, গোলজি বস্তু বেসিক্যাল প্রোটিনে নানাবিধ পরিবর্তন হয়, এগুলো বুঝি নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের জন্য যদিও একটু কঠিন, তারপরে ভাই একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা তুমি কি স্লাইডটা দেখতে পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা দেখো, তো স্লাইডে খেয়াল করো এই দিক থেকে, আমাদের এই যে ডিএনএ, হ্যাঁ, এই যে ডিএনএ এর ভিতর কি আছে বলো তো? জিন আছে না? জি। হ্যাঁ। তো এই জিনটা তো বৈশিষ্ট্যর ধারক এবং বাহক, কিন্তু বৈশিষ্ট্যের ধারক এবং বাহক এটাকে তো প্রকাশ করতে হবে। তো এই বৈশিষ্ট্যটা প্রকাশের মাধ্যম হচ্ছে প্রোটিন তৈরি করা। কি তৈরি করা বলো তো ভাইয়া? প্রোটিন তৈরি করা। তো আগে কি হবে, এই বৈশিষ্ট্যটাকে কপি করবে। কে কপি করবে? একটা আরএনএ। তো কপি করে আরএনএটা চলে আসলো। এবার আরএনএটা কোথায় যাবে? বেসিক্যালি আরএনএটা যাবে হচ্ছে রাইবোসোমে। কোথায় যাবে বলো তো ভাইয়া? রাইবোসোমে। এই রাইবোসোমে গিয়ে সেখানে রাইবোসোমের সহায়তা নিয়ে, এই রাইবোসোমের সহায়তা নিয়ে সে তৈরি করবে হচ্ছে প্রোটিন। কি তৈরি করবে ভাইয়া? প্রোটিন। এই প্রোটিনটাই হচ্ছে মূলত বৈশিষ্ট্য। যেমন তোমাকে আমি বললাম এই যে কালো যে বৈশিষ্ট্যটা, এই কালো বৈশিষ্ট্যটা ডিএনএ এর মধ্যে আছে। তো এই ডিএনএ এর বৈশিষ্ট্যটা, এই যে ডিএনএ এর মধ্যে আছে মানে জিনের মধ্যে আছে, এই জিনের বৈশিষ্ট্যটাকে কপি করলো কে? আরএনএ। তারপর সে কোথায় আসলো? রাইবোসোমে। রাইবোসোমে এসে কি তৈরি করলো? প্রোটিন তৈরি করলো। মানে প্রোটিনটা কি? মেলানিন। এই মেলানিনটাই হচ্ছে কালো। এবার বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। ভাইয়া আরেকটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া ডিএনএ টেস্টে ইলেকট্রোফোরেসিস, তারপর পিসিআর, ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এটা বুঝিনি। আচ্ছা, তো এই যে প্রথম কথা হচ্ছে পিসিআর টেস্ট বা হচ্ছে আরটিপিসিআর টেস্ট যেটাই বলো, তো এইগুলা দিয়ে মূলত হচ্ছে একটা হায়ার ক্লাসিক পড়া। তারপরে তুমি জানো যে হচ্ছে পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, হ্যাঁ? আমরা যদি হচ্ছে এই স্লাইডটাতে যাই, যে স্লাইডটাতে ছিলাম, ডিএনএ টেস্ট। আচ্ছা, এই যে হচ্ছে ইয়েটা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, ঠিক আছে? তো পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে হচ্ছে আমরা পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি এটার চেইনটা কেমন, এবং এই চেইনটার উপর ডিটেক্ট করে হচ্ছে আমরা এটা কোন টাইপ এটাকে বের করতে পারি। যেমন করোনার ভাইরাসটাকে ডিটেক্ট করা যায়। তারপর ফিঙ্গারপ্রিন্ট, তো ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি, কজ ফিঙ্গারপ্রিন্ট একজনের যেমন আরেকজনের কিন্তু তেমন না। পৃথিবীর সবার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, বুঝা গেছে? সেইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ব্যক্তিদেরকে ডিটেকশন করতে পারি। তারপর ইলেকট্রোফরেসিস টেস্ট, ইলেকট্রোফরেসিস টেস্টের মাধ্যমে হচ্ছে আমরা কিছু ডিটেক্ট করতে পারি। ওই টেস্টটা মূলত হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করা হয়, ঠিক আছে? ওই ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করার মাধ্যমে হচ্ছে আমরা কতগুলা জিনিসকে সেপারেট করি বা হচ্ছে কতগুলা জিনিসকে হচ্ছে অদক্ষিপ্ত করি। এই অদক্ষেপের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসটাকে ডিটেক্ট করতে পারি, বুঝা গেছে? জাস্ট তুমি এই ব্যাপারগুলো না অতটুকু জানলেই হচ্ছে এনাফ ভাইয়া, বুঝতে পারছো? যেগুলো বিভিন্ন কিছু শনাক্তকরণের জন্য এক একটা পদ্ধতি।
ঠিক আছে, ইলেকট্রোফরেসিসের মাধ্যমে আমরা থ্যালাসেমিয়ার জিনটাকে শনাক্ত করতে পারি, এরকম কিছু। ঠিক আছে আচ্ছা ভাই, ওকে। ডিএনএ অনুলিপনের যে নতুন সূত্রটা আসে ওটা কিভাবে আসে? আচ্ছা, এটা কিভাবে আসে বললাম না, এটা হচ্ছে একটা ডিএনএ পলিমারেজ একটা এনজাইম আছে, ওই এনজাইমটা হচ্ছে উপরের সূত্রকটাকে দেখে দেখে কপি করে নিচের সূত্রকটা তৈরি করে, তার উল্টা সূত্রক তৈরি করে। তো কিভাবে তৈরি করে, কিভাবে কপি করে ডিএনএ পলিমারেজ এনজাইম, এগুলা ভাই ইন্টারমিডিয়েটে পড়তে হবে, হ্যাঁ, এখন এগুলা পড়ার দরকার নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। ভাইয়া আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো ভাই আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, ছেলেরা যদি কালার ব্লাইন্ড হয় তাহলে বোঝা যায়, কিন্তু কোনো মেয়ে যদি কালার ব্লাইন্ডের বাহক হয় তখন সেটা আপনারা কিভাবে ডিটারমাইন করেন? আচ্ছা ঠিক আছে, ভালো কোয়েশ্চেন। তো কালার ব্লাইন্ড ডিটেক্ট করার জন্য হচ্ছে আমরা বেসিক্যালি ইশিহারা টেস্ট, আচ্ছা মেয়ে যদি কালার ব্লাইন্ড হইতে চায়, ঠিক আছে, আগে বুঝো মেয়ে সাধারণত বাহক হয়, কারণ তার মধ্যে এই যে একটা এক্সে হচ্ছে একটা ইয়ে আছে, এই যে বর্ণান্ধ হওয়ার জন্য যে জিন, এই জিনটা আছে। তো সে যদি কোনোভাবে আক্রান্ত হইতে চায় তাহলে তার এই দুইটার মধ্যে থাকতে হবে, এই কথাটা বুঝছো কিনা বলো? সে হ্যাঁ যদি কোনো, বুঝছি। হ্যাঁ, যদি দুইটা থাকে তাহলে সে বর্ণান্ধ হবে। আর সে বর্ণান্ধ হইলো কি হইলো না, এটা বোঝার জন্য বিভিন্ন টেস্ট আছে। একেবারে পরিচিত যে টেস্টটা আমি একটু আগে তোমাকে দেখাইলাম, এটা হচ্ছে ইশিহারা টেস্ট। এই ইশিহারা টেস্ট দিয়ে ইজিলি বলে দেওয়া যায় যে সে কি আসলে বর্ণান্ধ বাহক নাকি বাহক না। যেমন তাকে যদি হচ্ছে তুমি পছন্দ করে দেখ, তোমার প্রিয় মানুষটাকে পছন্দ করে লাল গোলাপ ফুল দাও, আর সে হচ্ছে কি, সে হচ্ছে বর্ণান্ধ বর্ণান্ধ, ঠিক আছে, তখন সে বলবে এই কি পচা ফুল দিছে, ফুলের কালার এমন কেন, অথচ তুমি কিন্তু দেখতেছো ফুলের কালার লাল, তো সে কিন্তু লাল দেখতেছে না, কেন দেখতেছে না বলো তো, কারণ সে হচ্ছে বর্ণান্ধ। বুঝা গেছে? হ্যাঁ কিন্তু ভাই আমার প্রবলেমটা অন্য জায়গায়। হ্যাঁ, কি প্রবলেম? মানে কেউ যদি বর্ণান্ধ হয় তাহলে বোঝা যায়, কিন্তু মানে কোনো মেয়ে যদি বর্ণান্ধের ক্যারিয়ার হয় তখন সেটা কিভাবে মানে টেস্ট করে? আচ্ছা, ওইটা ভাইয়া বিভিন্ন ক্রোমোসোম রিলেটেড কিছু টেস্ট আছে, ডিএনএ রিলেটেড কিছু টেস্ট আছে। ওই ডিএনএ টেস্টের মধ্যে যদি ওই জিনটা প্রেজেন্ট আছে কি নাই, যেমন হচ্ছে ইলেকট্রোফরেসিস একটা টেস্ট আছে, বুঝা গেছে, ইলেকট্রোফরেসিস একটা ইলেকট্রোফরেসিস থ্যালাসেমিয়ার জন্য এরকম কিছু টেস্ট আছে। হ্যাঁ, এই টেস্টগুলোর মাধ্যমে শনাক্ত করা যায়। আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে টেস্টগুলোর নাম মনে আসতেছে না, বাট টেস্ট আছে। ঠিক আছে ভাইয়া, শনাক্ত ভাইয়া করা যায়। আরেকটা প্রবলেম হচ্ছে, আচ্ছা ভাই যদি হ্যাঁ বলে হ্যাঁ, যে ম্যান্ডেলিফের মানে সূত্রের অনুপাতটা কত, এবং যদি ভাই দেখা থাকে যে 3:1 আর হচ্ছে 1:3, এই দুটা যদি অপশনে থাকে তাহলে তো ভাই একটা কেমন হয়? অবভিয়াসলি 3:1, চোখ বন্ধ করে 3:1 3:1, হবে। ঠিক আছে, হ্যাঁ 3:1, ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি। কিন্তু ভাই আরেকটা ও, প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ আমরা তো ধরেন হচ্ছে সবাই একজন থেকে আদি পুরুষ আর আদি মানে মানব থেকে আসি, তাহলে ভাই আমাদের পরিবর্তনগুলো হচ্ছেটা কি করে আসলে? বুঝি নাই, কি পরিবর্তন বলতে মানে, বুঝি নাই, আবার বলো। হ্যাঁ ধরেন হচ্ছে আপনার চোখের রং হচ্ছে বাদামি আর হ্যাঁ আরেকজনের চোখের রং হচ্ছে নীল। হ্যাঁ এখন ভাই আমরা জানি যে সবাই হচ্ছে আমরা হচ্ছে মানে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম থেকে হয়েছি বা এরকম হুম, কিছু একটা, তাহলে ভাই আমাদের দুইজনের চোখের কালার যে দুই রকম, মানে এটা হইলোটা কিভাবে? জিন তো ভেরি একই গুড, সবার। ভেরি গুড। এটা মূলত হচ্ছে আমাদের এই যে মিউসিস কোষ বিভাজন হয়, এটা তোমাদের এই লেভেলে পড়ানো হচ্ছে না। এই মিউসিস কোষ বিভাজনে একটা টার্ম আছে, যে হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, বুঝা গেছে, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। হ্যাঁ, আবার এই জায়গায় ধর হচ্ছে এটা আরেকটা ক্রোমোজোম, বুঝা গেছে। তো এই যে দুইটা ক্রোমোজোম দিলাম, ঠিক আছে, এই দুইটা ক্রোমোজোমের মধ্যে এই যে অংশটা, এই অংশে বিনিময় হয়। এই কিসের বিনিময় হয়? জিনের বিনিময় হয়। জিনের বিনিময়ের ফলে কি স্থানান্তরিত হয়? বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। এইভাবে মাতা পিতার বৈশিষ্ট্য পরস্পর থেকে স্থানান্তরিত হয়ে ছেলে মেয়েতে যায়। আবার ছেলে মেয়েদের মধ্যে তাদের অন্যদের সাথে বৈশিষ্ট্যের স্থানান্তর হয়ে, এভাবে বৈশিষ্ট্য স্থানান্তর হইতে 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 মূলত ভেরিয়েশনটা আসে। বুঝা গেছে? হ্যাঁ মানে ক্রসিং, সেম হয় না, মানে চেঞ্জ হয় যখন। হ্যাঁ, বৈশিষ্ট্যটার স্থানান্তর হয়, একটা থেকে আরেকটাতে বৈশিষ্ট্য স্থানান্তর হয়, আবার পরিবেশ ভেদে সে হচ্ছে আবার অনেক কিছু অর্জন করে। বুঝা গেছে? ওকে ভাই, থ্যাংক ইউ, বুঝতে পারছি, ক্লাসটা ভালো ছিল। ওকে ভাইয়া, আর দুই একজনের নেন। তাসপিয়া তোমাকে পারমিশন দেওয়া আছে, কোশ্চেন করো। তাসপিয়া মনে হয় নেই, হ্যাঁ ভাইয়া, তাহলে অন্যজনে যান। অন্য কাউকে দিচ্ছি তাহলে।
হ্যালো, হ্যাঁ কে বল? হ্যাঁ ঐশী তোমাকে পারমিশন দেওয়া আছে, কোশ্চেন করো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ ভাইয়া, আচ্ছা আমার থ্যালাসেমিয়া নিয়ে একটা প্রশ্ন আছে যে হুম হুম। আমি মানে আমার বলতে গেলে অনেকটা এমন একটা রোগ আছে, কিন্তু মানে ওই যে আমার আন্টি বা আমার বাবার বোনের এরকম একটা রোগ আছে, তো আমার আছে। আচ্ছা আমার বাবা মার নাই, তাহলে আমার কিভাবে হতে পারে? মানে হচ্ছে তোমার বাবা মার কারো নাই, হ্যালো, বাট তোমার হইছে। তুমি আমাকে শুনতে পাচ্ছো? হ্যাঁ অনেকটা মানে, হ্যাঁ তুমি আমাকে মানে শুনতে পাচ্ছো? আমার ওই হিমোগ্লোবিন নিয়ে একটা সমস্যা হয় যে সবসময় ওই রক্ত ঝরা। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি হচ্ছে আঙ্কেল আন্টি না থেকে হ্যালো, থাকে, বাট তোমার কি তোমার যদি হচ্ছে এই ডিজিজটা হয়ে থাকে, অ্যাজ ফর এক্সাম্পল তোমার যদি থ্যালাসেমিয়া হয়ে থাকে, থ্যালাসেমিয়া কাইন্ড অফ হচ্ছে ইনহেরিটেড একটা ডিজিজ, অর্থাৎ বাবা মা থেকে সন্তানের মধ্যে আসবে। এটা হচ্ছে মোস্ট কমন কেস, হ্যাঁ, হ্যাঁ কনজেনিটাল আমরা বলি। এছাড়াও কিন্তু অন্য কারণে হ্যাঁ থ্যালাসেমিয়া ওইটাই। হইতে পারে। তুমি কি বুঝতে পারছো? এটা হচ্ছে মোস্ট কমন কেস। হ্যাঁ এছাড়া অন্য কারণে মানে থ্যালাসেমিয়া আমি হইতে পারে। মানে আমি বলতে চাইতেছি, কারণ আমি ডাক্তারের কাছে গেলে বা ওরা প্রশ্ন করে এটা একটা জেনেটিক রোগ, বাবার কি, বাবা মা কি আত্মীয় নাকি, বা আত্মীয় মা যেমন কোনো মানে বিবাহ বন্ধন নাকি, তো অনেক রকমের টেস্ট অনেক কিছু হচ্ছে। তো কিন্তু এটা মানে আমি খালি ওই হিমোগ্লোবিনের ট্যাবলেট বা রক্ত নিয়ে বারবার ভরা এমনই আছি, কিন্তু মানে এটা কেন কি মানে কিছু বুঝি না। আচ্ছা, ব্যাপারটা এমন হইতে পারে যে হচ্ছে ধরো আঙ্কেল আন্টি হচ্ছে এই রোগের জিনটা বহন করছিলেন, বাট তারা আক্রান্ত ছিলেন না, তারা বাহক ছিলেন। ঠিক আছে, এই কারণে তুমি বুঝো নাই যে তারা আক্রান্ত কিনা, তারা বাহক। পরে যখন তাদের মাধ্যমে, এরকম আমার বাবা মায়ের নেই, হ্যাঁ বুঝি নাই। এরকম আমার বাবা মায়ের না, একমাত্র আমারই। আচ্ছা তুমি ডিজিজটার নাম বলো ভাইয়া, ডিজিজটা কি তোমাকে বলেছে জেনেটিক্যাল ডিজিজ? অনেকটা এমন, কারণ এমন আমার ফুফাতো বোনের আছে, আমার কুকুর আছে, তো অনেকটা এমন, কিন্তু আমার মায়ের নাই বা আমার বাবার নাই। আচ্ছা শোনো, আমি তোমাকে কি বলতেছি, তুমি তো ব্যাপারটা বুঝতেছো না। আমি বলতেছি যে তারা এই রোগটাতে আক্রান্ত ছিলেন না। ঠিক আছে, তুমি তো এটাই বলতেছো, তোমার বাবা মা এই রোগটাতে হুম আক্রান্ত না। কিন্তু এর অর্থ এই না যে তাদের মধ্যে এই জিনটা নাই। আমার এই কথাটা কি তুমি বুঝছো? হুম। তারা বাহক ছিলেন, তারা বাহক ছিলেন কিন্তু আক্রান্ত ছিলেন না। তুমি কি বাহক আর আক্রান্ত বুঝো? হ্যাঁ বুঝি বুঝি। আচ্ছা, তারা বাহক ছিলেন। তো এই বাহক থেকে তোমার মধ্যে হচ্ছে জিনটা এমন ভাবে আসছে যেন তুমি আক্রান্ত হও। মানে এই যে বললাম না, যেমন আর আর এই দুইটা একসাথে থাকলে আক্রান্ত, কিন্তু যদি হচ্ছে এরকম থাকে আর আর, এটা আক্রান্ত না, এটা হচ্ছে আক্রান্ত কিন্তু এটা আক্রান্ত না। তো তোমার মধ্যে ধরো জিনের এই অনুপাতটা হচ্ছে এইরকম, দ্যাটস ওয়াই তুমি হচ্ছে আক্রান্ত, কিন্তু আঙ্কেল আন্টি হচ্ছে আক্রান্ত না। এটা একটা জেনেটিক্যাল ডিজিজ মোস্ট অফ দ্য কেস। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, এটা কি সিরিয়াস? বুঝি নাই। এটা কি একটা অনেকটা সিরিয়াস ডিজিজ? তোমার কথা ক্লিয়ার না, তোমাকে একটু লাউডলি কথা বলতে হবে ভাইয়া। আচ্ছা ভাইয়া, এটা কি অনেকটা সিরিয়াস? অনেকটা সিরিয়াস কিনা এটা বলতেছো? হ্যাঁ। এটা ট্রিটমেন্ট করতে হবে। এগুলার হচ্ছে থ্যালাসেমিয়া হয়ে গেলে যদি জেনেটিক্যাল কারণে হয় তাইলে হচ্ছে ভাই কিছু করার নাই। হ্যাঁ, জিন তো ফুললি চেঞ্জ করা সম্ভব না, সেক্ষেত্রে হচ্ছে কতগুলা টেস্ট আছে, ইয়া আছে, বোন ট্রান্সপ্লান্ট করতে হয়। হ্যাঁ, বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে হয়, এটা তো সম্ভব না। আবার অনেকে হচ্ছে রেগুলার ব্লাড সাপ্লাই যেতে হয় থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। জেনেটিক্যাল ডিজিজ গুলার উপর কন্ট্রোল নাই। ঠিক আছে, জেনেটিক্যাল ডিজিজ হয়ে গেলে শেষ। ভাইয়া কোয়েশ্চেন ধন্যবাদ নেন। ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া ওই যে মেন্ডেলিফের যে সূত্রটা, হ্যাঁ হ্যাঁ। ওখানে টিটি মানে স্মল টিটি, ওটা কি সংকর হবে? না 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 না। আচ্ছা, তো এই জায়গায় ভাইয়া তোমাদেরকে কিভাবে বুঝাই। আচ্ছা, এইটা শঙ্কর না, এটাই জানো। ঠিক আছে, এটা শঙ্কর না। ঠিক আছে, পরিবেশ লাগাই দিবা, এটা শঙ্কর না। ঠিক আছে। ওকে ভাইয়া। ভাইয়া ওই যে আরেকটা হচ্ছে গিয়া বর্ণান্ধ আক্রান্ত যে পুত্রটা, মানে ওটা থেকে যে ফিউচার জেনারেশন হবে সেটা কি হবে?
তুমি বাসায় বসে এটা তোমার জন্য হোমওয়ার্ক, যে হচ্ছে বর্ণান্ধ বাহক যে পুত্রটা অর্থাৎ হচ্ছে কি ছিল এক্সি ওয়াই, তাই তো? এটা ছিল আক্রান্ত না? যেটা। হ্যাঁ জি হ্যাঁ, জি এক্সি ওয়াই এতে আক্রান্ত, তাই না? আচ্ছা, জি। এটার সাথে এই যে বর্ণান্ধ পুত্রটার সাথে তুমি কার মিলন ঘটাবা বলো? বর্ণান্ধ বাহকের মিলন মহিলার মিলন ঘটাবা নাকি সুস্থ মহিলার মিলন ঘটাবা সেটা বলো। সুস্থ। আচ্ছা, তাহলে সুস্থটার হচ্ছে মিলন ঘটাও, তাহলে কি হবে? সুস্থটার যদি মিলন ঘটাও তাহলে হচ্ছে আমরা লিখতে পারি সুস্থ হচ্ছে শুধু এক্স এক্স, তাই তো? ঠিক কিনা বলো, শুধু এক্স এক্স, কারণ এই জায়গায় কোনো জি সি জি। থাকতে পারবে না। তাহলে তুমি মিলন ঘটায় দেখো কি হয়, মিলন ঘটাও, এই যে এক্স এর সাথে এটার মিলন ঘটাও, আবার এটার মিলন ঘটাও, তাহলে এই জায়গা থেকে কি পাইলা? এক্স সি এক্স, তারপরে কি পাইলা আবার? হ্যাঁ, এক্স সি এক্স, আবার হচ্ছে ওয়াই এর সাথে মিলন ঘটাও, তাহলে কি পাবা? দেখো, এই যে এক্স ওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই, তাহলে কি পাইলা বলো তো? দেখে বলো কি পাইলা? এই যে এক্স ওয়াই ছেলে, এক্স ওয়াই ছেলে, এটা কি স্বাভাবিক। স্বাভাবিক? স্বাভাবিক, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এই দিক থেকে কি পাইলা? এইটা কি? বাহক, এ, যেটা বাহক। সন্তান, তার মানে কন্যা মেয়ে সন্তান। মেয়ে দুইটাই হচ্ছে বাহক আর ছেলেরা স্বাভাবিক, বুঝা গেছে? জি এগুলো বসে ভাইয়া। বসে ট্রাই করবা, দেখবা পারবা। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, কোয়েশ্চেন নেন। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। আচ্ছা ভাইয়া, যে জনন কোষটা উৎপন্ন হয় সেটা কি আমাদের মানে দেহকোষটা বিভাজনের মাধ্যমে উৎপন্ন হয় নাকি মানে অটোমেটিক্যালি এন উৎপন্ন হয়? না না না, অটোমেটিক্যালি কেন উৎপন্ন হবে? আচ্ছা, তোমার কি মিউসিস কোষ বিভাজন মনে আছে? জি আচ্ছা, মিউসিস কোষ বিভাজন কোথায় হয়? জনন মাতৃকোষে হয়, ঠিক কিনা বলো? জি জি। আচ্ছা, এই যে জনন মাতৃকোষে মিউসিস হয় কি তৈরি করে? জনন কোষ তৈরি করে, ঠিক কিনা? আম, জি, হ্যাঁ, জনন। মানে এখানে কি জননাঙ্গটার যে 2n কোষ সেটা কি হ্যাঁ, বিভাজিত হয়ে এন হয়? জননাঙ্গের মধ্যে যে জনন মাতৃকোষ এটা 2n। তারপর তোমার প্রশ্নটা বুঝি নাই। সেটা কি বিভাজিত হয়ে এন কোষ উৎপন্ন করে, মানে হ্যাঁ জনন হ্যাঁ কোষ ভাই, উৎপন্ন করে? হ্যাঁ তোমাকে তো এটাই দেখালাম, এই যে মিউসিস হয়ে জনন কোষ হয় 4টা, বুঝতে পারছো? এরা জি হচ্ছে ভাইয়া। হ্যাপ্লয়েড, এরাই হচ্ছে মূলত গেমিট, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আম, আপনি যে প্রথমে বললেন যে যে ফুলগুলোতে প্রাণী মানে পুংজনন কোষ আর স্ত্রী জনন কোষ দুটোই উপস্থিত থাকে সেটা হলো উভলিঙ্গ। উভলিঙ্গ। হ্যাঁ, তো আমাদের বইয়ের তার আগের অধ্যায়ে আরেকটা জায়গায় এটা লেখা যে সহবাসী ফুল, তাহলে এটা কোনটা দিব? উভলিঙ্গ যে কথা, সহবাসী তো একই কথা। যদি এমসিকিউ তে থাকে। এমসিকিউ তো তোমাকে দুইটাই ভাবে দিবে না, ঠিক আছে? একটাই দিবে, সমস্যা নাই, টেনশন করো না। আচ্ছা, আর পলিঅ্যাক্রিলামাইড জেল বা এগারোজ এই জিনিসটা কি? আচ্ছা, ওইগুলা হচ্ছে আহ, এগার এগার বা এগুলো হচ্ছে কৃত্রিম খাবার। হ্যাঁ, কৃত্রিম আর্টিফিশিয়াল ফুড বলি আমরা, কোনো কিছু গ্রো আপ করার জন্য। এগুলো ভবিষ্যতে জানবা, এগার এগার বা হচ্ছে এগুলো আর্টিফিশিয়াল ফুড। উদ্ভিদ বেঁচে থাকার জন্য যে খাবার দাবার দরকার, যদি আমরা উদ্ভিদকে ল্যাবে এগুলা দিয়ে তৈরি করতে চাই, ল্যাবে তৈরি করতে চাই একটা উদ্ভিদকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই খাবার দাবার গুলা দিয়ে তৈরি করি, একটা কোষ থেকে, একটা টিস্যু থেকে, বুঝা গেছে, একটা জিন থেকে, এই হুম। তখনই দরকার হয়। আর নাইট্রোসেলুলোজ পেপারটা কি? ওই এগুলাতেই ব্যবহার করা হয় ভাইয়া, এই এই কালচার সিস্টেমে এগুলা ব্যবহার করা হয়। উম, আর অটো রেডিওগ্রাফ পদ্ধতি, এই পদ্ধতিটা একটু বোঝাবেন? আচ্ছা ভাইয়া, অটো রেডিওগ্রাফ পদ্ধতি জাস্ট রেডিও ওয়েভ ব্যবহার করে হচ্ছে কোনো একটা কাজ করা হয়। তোমরা এইসব ব্যাপার জানার জন্য খুব সিরিয়াস, যাক দেখে খুব ভালো লাগতেছে। তোমরা জাস্ট এই শব্দগুলোর সাথে আপাতত পরিচিত হও ভাইয়া, এগুলা ইন্টারমিডিয়েটও নাই, এগুলো হায়ার ক্লাসে, ঠিক আছে ভাইয়া? তোমাদের এই লেভেল গুলাতে তোমরা এই যে স্মল যে পদ্ধতিগুলা, যে ম্যান্ডেলের সূত্র বুঝছো কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল করো, ঠিক আছে? জানার আগ্রহ ভালো, বাট আগে এই জিনিসগুলো খেয়াল করো, বুঝা গেছে ভাইয়া? অনেক কিছুই জি। থাকবে, এগুলো মাথায় নেওয়া দরকার নেই। ওকে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আরেকটা একটু মানে জানার জন্য, হ্যাঁ শিওর। এটা এটা কি কখনো সম্ভব যে ওয়াই ওয়াই ক্রোমোজোম কখনো একসাথে? ওয়াই ওয়াই ক্রোমোজোম সম্ভব কি না, যদি হচ্ছে থার্ড জেন্ডারদের ক্ষেত্রে, হ্যাঁ জাস্ট তুমি যেহেতু জানতে চাচ্ছ, মাথায় নিও না। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে একটা ক্রোমোজোম বেশি থাকে, বুঝছো?
একটা ক্রোমোজোম বেশি থাকে। যেমন ধরো হচ্ছে তার ক্ষেত্রে ছেলে, তার ক্ষেত্রে এরকম একটা ওয়াই বেশি থাকলো, বুঝা গেছে? এই যে একটা ওয়াই বেশি থাকলো, তার মানে হচ্ছে তার মধ্যে সে কিন্তু থার্ড জেন্ডার, কিন্তু তার মধ্যে ওয়াইটা বেশি থাকার কারণে তার মধ্যে ছেলের বৈশিষ্ট্য বেশি প্রকাশ পাবে, বুঝা গেছে? জি, সেক্ষেত্রে এরকম ফরম্যাটে হইতে পারে এরকম। জাস্ট জাস্ট ওয়াই ওয়াই হতে পারে না? না, ওয়াই ওয়াই কখনো দেখি নাই। জোড়ায় জোড়ায় থাকে তো এই ফরম্যাটে আছে। আচ্ছা ভাইয়া, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ। ওকে ভাই, আর কি হ্যান্ড রেজ নেবেন? লাস্ট একটা নেই, এই যে হচ্ছে তাসফিয়া। তাসফিয়াকে পারমিশন দেওয়া আছে, কোশ্চেন করো। ভাইয়া ওর মনে হয় হেডফোনের প্রবলেম, তাহলে ওকে আমরা মিউট করে দিই। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমরা এখান থেকে শেষ করি। অনেকগুলো হ্যান্ড রেজ দিচ্ছেন। ওকে ভাইয়া, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। পিডিএফটা একটু আপলোড করে দিন। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। শুভ ভাই কি আছেন? আচ্ছা ঠিক আছে, সুইস্টন ভাই আপুরা, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আগামীকাল তোমাদের অফ ডে, তোমরা একটু এই সপ্তাহে যেগুলো পড়া হয়েছে সেগুলো একটু রিভিশন দিও। আর আগামী শনিবার তোমাদের উইকলি এক্সাম আছে, সেই এক্সামটা সবাই পার্টিসিপেট করিও। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এক্সামটা দেওয়া যাবে, তোমরা সবাই এখান থেকে দেখে নিবা। আর হচ্ছে সিকিউ গুলো তোমরা মোবাইলে ছবি তুলে একটু আপলোড করে দিও, একটু সময় হাতে নিয়ে। বেশি তাড়াহুড়া করো না, শেষের দিকে আমাদের সার্ভার একটু জ্যাম থাকে, অনেকের সমস্যা হয়। সো একটু আগে ভাগে তোমরা পরীক্ষাটা দিয়ে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইয়া।